মনে করেন ওর সাথে থাকার পর আমার প্রথম রাতেই মনে করেন আমি 1 সপ্তাহ হসপিটাল, আমার অবস্থা খারাপ। প্রথম যেদিন ওর সাথে এক ঘরে ছিলাম তখনই মনে করেন আমি 1 সপ্তাহ হসপিটাল। তখন ওর মা বাবা কি করলো, বললো যে আচ্ছা ওই বাসায় থাকা লাগবে না, তোরা তোর বোনের বাসায় ওরে নিয়ে চলে যায়। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, শুভ সন্ধ্যা ও শুভকামনা জানিয়ে শুরু করছি জীবন গল্প নিবেদিত অনুষ্ঠান। আমার গল্প সঙ্গে আছে আমি এনায়েম। আপনারা দেখছেন নিঝুম ক্রিয়েটিভ স্টুডিও লিমিটেডের সামাজিক যোগাযোগ মাধ্যমের ইউটিউব ও ফেসবুকে। প্রিয় শ্রোতা, আপনি আপনার গল্প বলতে পারেন আমাদের অনুষ্ঠানে। আপনি আপনার গল্প বলতে আমাদের কল করুন স্ক্রিনে থাকা নম্বরে, অথবা মেইল করুন আমাদের ঠিকানায়। প্রিয় শ্রোতা, কথা বাড়াবো না, ফিরে আসছি আমার গল্পে। পরিচয় হব অতিথির সাথে। আপনার নাম? আমার নাম মিম। বয়স কত মিম? 29 চলতেছে। জন্ম জেলা কোথায়? আমার জন্ম জেলা নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ থেকে আপনি আসছেন আজকের এই স্টোরিটা বলার জন্য। জি। ওকে, আর কিছু বলতে চাচ্ছিলেন? আর আমার বাবার বাড়ি কিন্তু মুন্সিগঞ্জ, কিন্তু আমি জন্ম নিছি নারায়ণগঞ্জে, বড় হয়েছি নারায়ণগঞ্জে, ইভেন আমি এখন নারায়ণগঞ্জেই আছি। আচ্ছা, তো মিম শুরু করেন আপনি যেখান থেকে বলতে চান। খুব অল্প বয়সে যতটুকু শুনছি, এখন আম্মুর কাছে শুনি যে আমার জন্মের পর থেকেই আমার বাবাও তত একটা খুশি না, আমায় নিয়ে অনেক ঝামেলা করতো। তো আমার মা কষ্টসিদ্ধ। আমার যখন 7 কি 8 এর মধ্যে আমার একটা ভাই হয়। তো এই ভাইটা আপনি প্রথম সন্তান? হ্যাঁ, আমার আগেও আমার একটা ভাই হয়েছিল, কিন্তু ওটা হয়েছেই মৃত। ওর জন্য কি করতো আপনার বাবা? আমার বাবা তখন আর কি, আমার দাদার হোটেল ছিল, ওই হোটেলেই থাকতো। আচ্ছা আর এভাবে উনি গাড়ি চালাতো। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমার বাবা যখন মনে করেন আমার বয়স 7 আর আমার ভাইয়ের বয়স এই ধরেন 2 কি 2.5 এরকম হবে, তখন আমার বাবা আমাদের ফালায় আর কি অন্য জায়গায় বিয়ে করে। আপনার বাবা? আমার বাবা আমার মার অজান্তেই অন্য জায়গায় বিয়ে করে। যখন আমার মা জানতে পারে আর কি, তখন জিজ্ঞেস করে তুমি কি এটা করছো। পরে আর আমার মার বিয়ের পর থেকেই মনে করেন যখন আমি হইলাম, আমার ভাই হওয়া অবধি ঠিক ছিল, যখন আমি হইলাম আচ্ছা আচ্ছা, ওকে। এরপর থেকে আমার মারে মারধর। আচ্ছা, মারে তো অনেক মারধর করছে। এরপর এরকম করে সংসার চলতেছে চলতেছে। আমার ভাইয়ের যখন 2 থেকে 2.5 বছর বয়স, আমার ধরেন 7 বছর বয়স, তখন আমার মা আর পারতেছিল না। এর মধ্যে আবার শুনছে যে বিয়ে করছে, তো আমার মা তো আর থাকার আর কোনো প্রশ্নই আসে না। আমার মা আমারে আর আমার ভাইরে নিয়ে কিছু না বলে নানু বাড়ি চলে আসে। এরপর আব্বু মনে করেন বিচার টিচার ডাকাইছে যে ও চলে যাবে কেন, ওরে বলো যে না যেতে। তো আমার মা বলল তুমি এরকম এরকম করছো, তুমি বিয়ে করছো, শাদি করছো, আমার তো এখন আর কোনো দরকার নেই। তারপর যাই হোক, মা গেছিল, আমাদের নিয়ে গেছিল বাবার বাড়িতে। যাওয়ার পর মারে আবার অনেক মারধর করতো। আর মারধর করতো, যতবার মারধর করতো আমার ভাইটার অনেক আদর করতো, কিন্তু আমারে সামনে রেখে মারধর করতো। তো আমার ভাই যখন মনে করেন অনেক ছোট ছিল, তো আমার ভাইও তেমন একটা খানা দানা ঠিক মতো পাইতো, আর আমার তো দেখতেই পারতো না আমার বাবা। তো আমার মা এসব সহ্য করতে না পেরে আমার নানুর বাসায় চলে আসে। নানুর বাসায় চলে আসার পর ওই সময় আমার নানু অনেক গরিব ছিল, ওই ধানের মেলে কাজ করত। আমার 2টা মামা আছে আর 3টা খালামণি। তো আমার বড় খালামণি অনেক আর কি জুয়া খেলে, এরকম হাজবেন্ডের কাছে ওনার বিয়ে হয়েছিল। তো আমার ওই খালু জুয়া খেলতো প্রায় সময়। আমার খালা এই পাশেই থাকতো, বেশিরভাগ নানুর বাসায় থাকতো। আবার আমার মার কপালে এরকম হইল। আর মেজো খালাও যদিও একটু আল্লাহ দিলে ভালো নামাজি কালামে ব্যক্তির কাছে বিয়ে হয়েছে, কিন্তু উনি বাবার বাড়ির কথা শুনতে পারতো না। তো উনি মোটামুটি শান্তিতেই ছিল। তা আমার মা ভাবতো যে আমার বড় বোনটা এভাবে কয়েকদিন পর পর বাবার বাসায় এইসব থাকে। আমার ভাই 2টা একটা মহিষ চাষ গেছে। আচ্ছা, আমার মহিষ চাষ গেছে আমার মার। আমার মা যেমন কিছু আমার বাবার সংসারে থাকতে টুকিটাকি যেগুলা রাখতো ওগুলা জমাইতো বাবারে না জানায়া। তো ওইভাবে জমাইতে জমাইতে যেমন অনেকগুলা টাকা করে মা আমারে দিছে। তো মামা ওদিক থেকেও গেছে, মামা নিজেও কিছু জোগাড় করে গেছে। তারপর মনে করেন মামা মহিষ চাষ, ছোট একটা খালা আছে, ছোট একটা মামা আছে, আর আমরা 2 ভাই বোন। এর মধ্যে বড় খালাও মনে করেন এই বাসায় থাকে, আমার মা ওই বাসায় থাকে। তারপর বড় খালার ঝামেলা শেষ করে বড় খালার বাসায় পাঠিয়ে দিছে। আর আমার আম্মু বলতেছে, আমার আম্মু তখন কাঁথা সেলাইতো। আচ্ছা, কাঁথা সেলাই করে সংসার করত, দর্জি কাজও জানতো, টুকটাক করত। পাশের বাড়ি একজন বুদ্ধি দিল যে তুই বাইরে চলে যা। আপনার মাকে বুদ্ধি দিল। তখন কি বাবার সঙ্গে থাকতেন না আলাদা হয়ে গেছে? না, তখন তো আমার মা আলাদাভাবে আইসা পড়ছে। আচ্ছা আচ্ছা,
আপনারা কি মার সঙ্গে থাকতেন না বাবার সঙ্গে? না, মা- কিভাবে থাকেন? এর মধ্যে আবার অনেক কিছু হয়েছে কি, যখন আমার মা আইসা পড়ে তখন 3 মাস পর আমার আবার নিয়ে যাওয়া হয় আমার ভাইটার বাসায়। হ্যাঁ, আমার ভাইটা দুধের বাচ্চা, আমার ভাইটার নিতে পারে না, আচ্ছা। তো আমারে নিয়ে যায়। নিয়া বলতাছে যে তুই বাবার সাথে থাকবি না মার সাথে থাকবি। আপনাকে জিজ্ঞেস করেছে? হ্যাঁ, কিন্তু কোনোদিন এতটা আদর করে নাই। আমার দাদু বাড়ির সবাই আমারে যতটা আদর তখন আমারে করছে যে তুই আমাদের সাথে থাকবি, মানে আপনাকে রাখার জন্য? মূলত। কিন্তু আমারে রাখতে পারে নাই। মানে আপনি ডিসিশন দিয়েছেন আমি মার সঙ্গে থাকবো? আমি ওদের কাছে বলছি হ্যাঁ থাকবো। যখন বলতাম যে না থাকবো না, তখন রাইগা যাইতো আর কি একরকম করতো আমার সাথে। পরে যখন বিচার বসলো তখন আমি বললাম আমি মার সাথে থাকবো। আপনি নিজে থেকেই বলেছেন? জি। তখন কি স্কুলে যেতেন? মানে ওই বয়স ছিল না, কয় বছর বয়স? তখন আমার বয়স 7 বছর। ও আচ্ছা, ক্লাস 1-2-তে পড়ার বয়স। পড়াশোনা করতেন? হ্যাঁ, তখন আমি 3-তে ক্লাস পড়তাম। 3-তে পড়তেন। তো আপনি যেটা বলছিলেন যে আপনার মাকে বুদ্ধি দিল যে বিদেশ চলে যাওয়ার জন্য। হ্যাঁ, তারপর ওই আমার মা কি করলো, আমার মা মামারে জানাইলো যে আমি তো বাহিরে যাবো, কিছু করতে পারবি কিনা। মামা ডাইরেক্ট বললো না। মা বলল আমার কিছু টাকা পয়সা লাগতো, এখন তোরা না কয়ে দেস তাহলে আমি কার কাছে যাবো, তোকে যে সময় প্রয়োজন ছিল আমি কি তোকে হেল্প করছি না আমার সংসারে থাইকা, এখন তোরা কিছু কর। তোমার মামা ডাইরেক্ট না করে দিল। পরে আমার নানু বুঝাইল যে দেখ তোর মেয়েটা কই যাইব। এটা বুঝানোর পর মামাও কিছু দিল। তারপর হলো যে মা এই কাঁথা সেলাই করে দর্জি কাজ কইরা মনে করেন 7-8 মাসে কিছু জোগাড় করলো। জোগাড় করার পরে মা এইসব দিয়া ওই সেন্টার টেন্টার এদিক সেদিক যাইয়াটাই মনে করেন কিছুদিন পর মা বিদেশ চলে যায়। তখন আমি 8-এ পড়ি। আচ্ছা, আর তো আপনাকে রেখে যায় কোথায়? আমারে আমার নানির কাছে রেখা যায়। রেখে যায় নানুর কাছে? নানির কাছে আচ্ছা। ছোট মামা ছিল বাসায়, আর ছোট খালা ছিল। হুম। তো আর আমার ভাইটারে আর আমারে আমার নানির কাছে রেখা যায়। আমার মা যাওয়ার 3 মাস পর আমার নানি মারা যায়। ওহো। আমার নানি মারা যাওয়ার পরে মনে করেন এখন তো আমার ছোট খালাটা সংসার হাল ধরলো। আমরাও খুব ছোট ছোট ছিলাম। তখন আমারে মাদ্রাসায় দিল, স্কুল থেকে আইনা মাদ্রাসায় দিল। তখন ক্লাস 5-এ পড়ি। 5-এর পর অবস্থায় মনে করেন এখন আমার সামনে পরীক্ষা, এর মধ্যে আমার নানু মারা গেছে। আবার বলতেছে আমার ছোট খালামণির বিয়ে ঠিক হয়েছিল, 40 দিন যাওয়ার আগে বিয়ে দিতে হইব, নয়তো 40 দিনের পরে 18 মাস যাওয়ার আগে বিয়ে দিতে হইব। এগুলো কি বলে? এগুলো আর কি আশেপাশের লোকজন বলে যে মরার 18 মাস, এগুলা বাছাবা করে আর কি ওনারা। তো এগুলা বলার পর কিছু করার নাই। নানি 40 দিন যাওয়ার পর 18 মাস যাওয়ার আগে আর কি 2 মাসের মধ্যে আমার খালামণিরও বিয়ে দিয়ে দেয়। তখন আমার কেবল 8 বছর, আমার ভাইটা 3 বছর। এরপর আমার নানু কি করব, কিছু তো করার নাই। তো বড় খালার এক বড় মেয়ে যেটা আছে ওরে আনে, ওর স্কুলে পড়তো, ওর তখন এইচএস দিছে, কলেজে ভর্তি হবে, এমন সময় ওরে আইনা পড়ে। তো সংসারের হালটা ধরার পর মনে করেন কোনো মতো সংসারটা চলতেছে। তো হঠাৎ করে আমার ওই বোন মনে করেন কিছু হইলে আমাদের দোনো ভাই বোন, আমার ভাইটা যে বাচ্চা, আমার ভাইটা কিন্তু এখন শুকায় গেছে, কিন্তু ছোটবেলায় এত কিউট ছিল আমার ভাইটা, দেখলে যে না দেখবো ওই আদর করতে চাইবো, এরকম মোটা টোটা ছিল। আমার ওই ভাইটার দিকে তাকায় ওরা একবার মায়া হয় নাই, ও শুধু মারতো, কথা হইলেই মারতো। আর আমার তো কোনো কথাই নেই, ওরে আনা হয়েছে এই সংসারের কাজ করার জন্য। আমার মা বিদেশ, ওর জন্য এক্সট্রা খরচ দেয়। আমার মামারা বলে দেখ মুক্তি তোর যা লাগবো আমাদের বল, কিন্তু ওর দোনো ভাই বোনের যাতে কষ্ট না। তখন মনে করেন আমার বোনটার কিছু থেকে কিছু কইতো, যা তোর বাবার কাছে যা, বাবার কাছে পাঠাইতো। বাবা বলতো তুমি আমার কাছে আসছোস কেন, ডাইরেক্ট আমার কাছে আসার কি দরকার, মার কাছে থাকবি মার কাছে যা। মাও মাঝে মাঝে ফোনে বলতো তোর বাবার কাছে যাই দেখ কিছু বলে কিনা, ওখানে থাকতে পারোস কিনা, এরকম কিছু বলতো মা। তো আমার মা ক্লাস 8-এ পড়েন তো না? না, তখন 5-এ পড়ি, পরীক্ষার সামনে। আচ্ছা। তো এরকম করতে করতে আর কি সারাদিন কাজ করতাম, শুধু আমি ক্লাসটা করার টাইম দিত আমারে, আর বাকি সময় শুধু ঘরের কাজ করাতো। বাকি সময় ঘরের কাজ করতাম। এমনকি আমার নানা, এমন একটা সময় গেছে আমি বাচ্চা মানুষ, আমি যদি আমার নানার কাপড় কাচ্চা না দিতাম, আমার নানা পরিষ্কার জামা পরতে পারতো না। তখন আমি 5-এ পরীক্ষা দিমু, 8-9 বছর পড়ছি। এরপর মনে করেন আমি কোনো প্রাইভেট কোচিং টোচিং কিছু করতাম না। পরে পরীক্ষাটা দিলাম, এরকম করে পরীক্ষাটা দিলাম। সকালে উঠে কি আমি এত তাড়াতাড়ি কি থাল বাসনগুলো ধুইতে পারমু? ও রাত্রে 11টা বাজলো, আমি ঘরের মধ্যে পানি আইনা, কলসির মধ্যে করে ঘরে পানি আইনা বোলের মধ্যে নিয়ে ওই থাল বাসনগুলো ধুইয়া রাইখা যেতাম। এরকম এত অবস্থা ছিল। আশেপাশের নানুরা কি করতো, আমার কাছে আমার কথা বলতো, আর ওই আমার খালাতো বোনের কাছে আমার খালাতা বোনের কথা বলতো।
আমারে বুঝাইতো, দেখ মুক্তি তোদের সাথে এরকম করে, মুক্তির ধালো না, এটা ওইটা, এরকমভাবে চলবে ওরকমভাবে চলবে। আর মুক্তির আমারে বুঝাইতো যে এই দুইটা এই দুইটা বাপের কাছে পাঠাস না, কেন রাখছস কেন তোদের কাছে, এরকম করে আর কি হালদি মারতো। তো বাসার মধ্যে আমার প্রায় 14টা না আসতো, মিল্লা 14টা নানি, একজন এক এক কথা বলতো। তো ওই সময় বাচ্চা মানুষ ছিলাম, তো মনটাও প্রায় নষ্ট হয়ে গেছে গা। পরীক্ষাটা দিলাম, ইনশাল্লাহ ওর বোন একটা, আমার খালাতো বোন আর একটা মুক্তির ছোট, আমার সাথে পরীক্ষা দিছে, ওর থেকে ভালো ভালো নম্বর পেয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমার শেষ পরীক্ষা, ইসলাম ধর্ম পরীক্ষার দিন আমার অ্যাক্সিডেন্ট হয়। ওকে। যে অটো দিয়ে গেছি, পুরো অটোটা অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু আমার বেশি হয়। আমার ডান হাতের আঙ্গুলটা ভাঙা যায়। ভাঙা যাওয়ার কারণে আমি সবটাতে ভালো পেলেও ওই পরীক্ষাতে আমি কিছুই পাইনি। তো বাসায় এগুলো নিয়ে অনেক কিছু হয়েছে, যে পরীক্ষায় ফেল গেছে, এটা গেছে ওটা গেছে। তো আমার মারে বলতে কি যে আমি আমার মার সাথে কথা বলতে চাই না। কিন্তু আমার মা যখন জিজ্ঞেস করতো যে আমার মেয়ের কাছে দিই, ছেলের সাথে তো কথা বললি, ও তো বাচ্চা মানুষ, ও কি বলবো। কিন্তু আমি তো বুঝি, এজন্য আমার সাথে কথা বলতে দেয় না। এরকম কইরা অনেক দিন গেল, যাওয়ার পর আমার আলিটাক মাদ্রাসায় দেওয়া হলো, মাদ্রাসা থেকে পড়মু। তো ওখান থেকে পড়তাম, কিছুদিন পড়ালেখা করলাম ওখান থেকে। তো ওখানে একটা ছেলে দেখতাম কি মাদ্রাসা বিল্ডিংয়ের কাজ করতো। তো আমার ব্যাপারটা উনি কিছু কিছু হয়তো কারো কাছ থেকে জানছে যে আমার মা বিদেশ, এরকম ওরকম। আগে আমার অনেক জিজ্ঞেস করতো। আর এখন আমি এরকম দেখতেছেন, তখন কিন্তু আমার 12 বছর বয়স, তখন আমি পুরো একটা, ধরতে গেলে আমার ভুটকি ছাড়া কেউ কথা কইতা না, এরকম আমি একটা মেয়ে ছিলাম, একটা হাতির ভাগত ছিলাম। ধরতে গেলে আমার হাতি বলতো সবাই, এরকম ছিলাম। টমেটো বলতো, অনেক সুন্দর ছিলাম। পরে ও বলতেছে কারো কাছ থেকে এগুলা শুনছে, আমার ফ্যামিলির ব্যাপারে শুনছে। শোনার পর আমার একদিন বলতেছে, মাদ্রাসা থেকে বের হওয়ার পর 1 সপ্তাহ পর ছুটি নিয়ে বাসায় আসমু। বলতেছে যে আমি তো তোমার ফ্যামিলির ব্যাপারে সবই জানি। কে বলছে এটা? ওই ছেলেটা। ছেলের সঙ্গে আপনার কথা হইতো? কথা হইতো না, কিন্তু কিছু ডাকছে। আচ্ছা, কি নাম ছিল ছেলেটার? ফারুক। ফারুক? হ্যাঁ। ওই মিস্ত্রি কাজ করতো? হ্যাঁ, রাজমিস্ত্রি। হ্যাঁ, পরে ও আমার ডাকার পর আমি যখন গেলাম, বলল যে আমি তো এরকম তোমার সম্বন্ধে সবই জানি। তো বললাম, তো আপনি জানেন আমার কি? আর আমার একটা স্বভাব ছিল কি, ছোটবেলায় যতই আমারে মারধর করুক আর যতই যা করুক, আমার একটা অনেক গুরুত্বপূর্ণ আমার কথা বলতেছে, কিন্তু আমি ঘোড়ার মতো ফালাইতেছি, মানে আমার কোনো জ্ঞান নাই ওদিকে না। তো উনি ওনার মতো বইলা গেছে, আমিও এইসব বসছি। এরপর আমার মা পিতিশ থেকে ছুটিতে আসে। ছুটিতে আসার ঠিক একদিন আগে আমার মামা 5 লাখ টাকা পাঠাইছিল। তো আমার নানা ভাই কি করছে, ওগুলা ঘরে না রাইখা ওগুলো আমার খালা মনিগো বাসায় রাখছে। আচ্ছা। আর আমার খালাতো বোন যেটা আছে, ওটা বড় খালাদের ঘর তুলবো, এজন্য ওগো বাসায় গেছে। তো আমি যেমন পারছি তেমন, মনে করেন লবণ টমন বেশি দিয়া শাক রান্না করছি। তো আমার নানা কান্না করে আর বলে যে মুক্তির এবলা আমি আনলাম, কিন্তু কোন সায় পাইলাম না। তুই ছোট হইলেও তুই আমার যে লবণ বেশি দিয়ে হলা ভাত মুখে তুলা দিতাছস, এটা আমার কাছে অনেক। এগুলা বুলা বইলা নানা কান্না টান্না করে ওই লবণওয়ালা শাক দিয়ে ভাত খেয়ে উঠে গেছে। তো নানাও বাজারে গেছে, বোনও ওনার বাসায় গেছে, বাড়িতে আমি একা। তো একটা ব্লেন্ডার দিয়ে আমি আমার মেজো খালাগো বাসায়, যেটা বর্তমানে সুখে আছে আমার মা খালাদেব সবার কাছ থেকে বেশি, আমার ভাইটারে বলি যে এটা নিয়ে খালামণিরাকে বাসায় দিয়ে আয়। তো আমার ভাইটা ওখানে গেছে। ভাইটা যাওয়ার পর আমার সাথে এরকম একটা বৃষ্টি ঘটনা ঘটছে, আমি ভাবতে পারিনি। হালকা শীত হালকা গরম, তো আমি ল্যাপ নিয়ে শুয়ে আছি। এর মধ্যে 2টা লোক বোরখা পরা, মানে করেন বোর জুতা পরা, চশমা পরা, আর কি চেনার কোনো ক্ষমতা নেই, বলতেছে যে আইসাই চুলে ধরছে। চুলে ধরা মাত্র যখন আমি চিৎকার দিব, তখন মনে করেন টিভির সাউন্ড পুরো 100। আর আমার এক নানা, পাশের ঘরের নানা, উনি ফুল সাউন্ডে বক্স বাজাইতেছে। আর আমাদের বাড়ির সবাই মনে করেন দাওয়াত খাইতে গেছে। তো এমন সময় আসছে, ওই 5,000 টাকা করার জন্য এখন আমার জিজ্ঞেস করতেছে চাবি কই। তা আমি বাচ্চা মানুষ, আমি কি কমু, আমার শুধু এতটুকুই কথা যে আপনারা কি মুখ দেখান, আপনারা কি। তখন আমি হাত দিয়ে অনেক কালাবালি করলাম যে আমি মুখটা দেখমু, কিন্তু ওনারা কি করলো, বললো যে হাতটা বেশি নাচে, তুই তো এমনি নাচুনি। পাশের একজন বলতেছি গলা ডাবায় কথা গো, বুঝা নিব তো। এরকম বলার পর আমি বলতেছি তোমরা কি, নিশ্চয়ই আমার চেনা কেউ।
আপনার মুখ আমি দেখব। বললো তোর হাত দুইটা বেশি নাচতেছে, হাত দুইটা বাইধা নিল। পরে পা দিয়ে যখন আমি লাথি মারলাম, আমার মনে করেন থাপড়াইতে থাপড়াইতে পুরা লাল বনে লাইছে। পরে আমার টাইনা নিচে নামায়া পিছন দিকে এইভাবে হাত দিয়ে খাটের পায়ের সাথে আমার বাঁধছে। এখন পা দিয়া লাইটাছে, বলে যে পাটা বেশি না রে, পাটা বাসে, বেশি রকম চিল্লাইতেছে। আর বাড়িতে তো কেউ নাই, সুযোগ আরও ভালো পাইছে। আমার মুখটাও বাঁধছে। বাঁধার পর মনে করেন কিছুদিন আগে নানা নতুন ফ্রিজ কিনছে, ফ্রিজটার মধ্যে একটা ধাম করে লাথি মেরে বলল কি যে সুখ বেশি হয়ে গেছে, ফ্রিজও আনছে ঘরে, এটা বইলা ড্রয়ারটা ভাঙছে। কিছু পাই নেই, না পাওয়ার ফলে আমার 2-3টা লাথি মাইরা আমার পায়ে নুপুর ছিল, ওই নুপুরগুলা নেয় নেই, কিন্তু কানে যে ধুলগুলা ছিল ওগুলা নিয়ে গেছে। কিছুদিন আগে আমার মা পাঠাইছে। তো এরকম করে নিয়ে যাওয়ার পর আমার মা আসার একদিন আগের ঘটনা এটা। পরে মনে করেন ওনারা চলে যাওয়ার পর অনেক কান্দা। ওনারও দরজা দিয়ে বের হয়েছে, পিছনের দরজা দিয়ে বের হয়েছে, সামনের দরজা দিয়ে আমার এক আত্মীয় আমার দেখা চিৎকার দিয়ে আমার খুলছে। তো পুরা গ্রাম একটা হস্তনস্ত বিষয় হয়ে গেছে। পরে আমার মা আসলো, মা আসার পর মা একদিন পর আসলো, আমি অসুস্থ, আমার মারতে মারতে প্রায় অসুস্থ বানাই ফেলছে একেবারে। মা আসার পর এখন প্রশ্ন দাঁড়াইছে একটা, আমার কানে দুলগুলা নিল কিন্তু নুপুরগুলা নিল না কেন? এটা সবই আমার একটা নাটক। আচ্ছা, মা বলতেছে আপনার এটা সম্পূর্ণ নাটক না মা। তাহলে মার কাছে বাড়ি সবাই বলতেছে, ও আমার খালাতো বোন বলতেছে যে ওর এটা সম্পূর্ণ নাটক। আমি আমার বাসায় গেছি, এ কারণে ও নাটকটা করছে। ওর বাসায় গেছে ওদের ঘর তুলবে, এজন্য আমি কেন নাটক করতে যাব? এরপর মনে করতেছেন, তাইলে আমি বললাম যে আচ্ছা আমি যদি নাটকই করি, আমি আমার মুখ বাঁধতে পারবো, আমার পা বাঁধতে পারবো, কিন্তু আমার হাতটা বাঁধবো গ্রামে, হাতটা যে পিছনে নিয়ে এভাবে বাঁধছে ওটা তো আমার দ্বারা সম্ভব না। পার বলতেছে তোর ভাইরে দিয়া করাইছস। তো আমার ভাই তো না না আমি এই কাজ করিনি, আমি কেন করবো, আমি তো খালামণিগো বাসায় ছিলাম। এখন আমার মা আসছে, আমার মার সামনে তো আমার মারতেও পারে না, কিছু করতে পারে না, খালি চোখ রাঙায়। তো মা কিছুটা অনেকটা মা বুঝতে পারলো, কিছুটা অন্তত বুঝতে পারছে। মা বলল যে মুখটি কি হয়েছে, তুই এরকম করতেছস কেন? কয় না কিছু হয়নি। পর বলল যে খালামণি আমার জন্য আনছো কি? তোমারে তো আমি কেনে আনতে বলছি। তো আমার মা তেমন কিছু আনতে পারে নাই, ওই মুক্তি আপার আম্মু যেটা আমার বড় খালামণি, ওনার ওই মাথায় পানি জমছে। তো ওখানে আমার মা 40,000 টাকা দিয়ে দিছে। এরকম করতে করতে ও আমার খালাতো বোনের চেনটা দিয়া দিল, তাও তো ওনার মন বলল না। এরপর মনে করেন আমার মামা বিদেশ থেকে আসলো। মামা বিদেশ থেকে আসার পর বিয়ে করানোর জন্য আমার মা আর কি অনেক কিছু করলো, যে ভাই বিদেশ থেকে আসছে, ভাইরে বিদেশ আর পাঠামো না, বিয়ে করা দিমু। তো মামা বলতেছে আমি বিয়ের পর বিদেশ যামু। পর বলতেছে আচ্ছা ঠিক আছে তুই বিয়ে কর। তো আমার নানুদের পছন্দে আমার মামারে বিয়েটা করানো হয়। বিয়ের 4 দিন পর, ঠিক 4 দিন পর আমার মামা আমার জন্য যে চেন আনছে, মোবাইল আনছে, মোবাইলটা তো আমার হাতে দেয় নাই, বলছে এটা তোর জন্য আনছি, ওই চেনটা আমার কাছে চাইলো যে মামা তো চেনটা দে। তো বিয়ের 5 দিনের দিন আমার মামা ঈশা এরকম করে চেনটা দেখা, যে দেখ এই দেখো তোমার মামা আমারে কয়টা চেন দিছে। তো এটা বলার পর আমি অনেক কষ্ট পাইছি, মারে কিছু বলি নেই। তো মা লক্ষ্য করছে, আর বিয়ের 5 দিন হয়েছে মাত্র, কিন্তু আমার মামা করতো কি, আমার মার নামে যেটা হয়েছে ওটাও আমার মামার কাছে বলতো, যেটা না হয়েছে ওটাও আমার মামার কাছে বলতো। তো বিয়ের 1 সপ্তাহ হয়েছে, 7 দিন, 7 দিনের দিন আমার মা বলো যে তুই তো চইলা যাবি। তো আমি যে তোরে, আমার মা বাহিরে থাকা অবস্থায় আমার মামারে 12 লাখ টাকা দিছিল। ওই আমার মামা আর কি আফ্রিকা যাওয়ার পথে মনে করেন দালালেরা বিক্রি করে দিছে। তো ওগুলার টাকাগুলা দেওয়ার পর আমার মা বলতেছে যে ওগুলার কি করবি? তো এগুলা নিয়ে ওনাদের ভাই বোনদের মধ্যে কি কথা কাটাকাটি হয়েছে আমি জানি না, আমার মারে অনেক মারলো। তখন সন্দেহে মারতে মারতে আমার মার ভিতরে শুধু সেমিস্টার ছিল। আপনার ভাই মানে আপনার মামা? আমার মামা, আমার মার ছোট। ঠিক আছে। তখন যখন আমার মার এই অবস্থা করছে, বাহিরে কিন্তু অনেক লোক চিনে, আমার চেনা অনেক লোক, আমি যখন আমার উন্নাটা আমার মার গায়ে দিই তখন আমার মামা আমার দিকেও আকর্ষণ করে, হাত বাড়ায়। তখন আমার মা বলে যে দেখ তুই আমারে যা যা করছস, আমার মেয়েটারে কিছু করিস না। এটা বলার পর আমার মামা একটা ইস্যু ধরল কি, যে তোর মেয়ে তো ছেলেদের সাথে লাইন করে। তখন আমি বুঝতাম না কোনটা লাইন করা বলে আর কোনটা ফাইন করা বলে, এত কিছু বুঝতাম না, ছেলেদের বিষয়টা তখন আমার মাথায় ছিলই না। ওই কার্তিকা শুনছে যে ওই দিকের ফারুকাইডির সাথে আমি কথা বলি, এতটুকুই। এরকম করে বলার পর আমার মা রাগের মাথায়, হয়তো তোরে যখন কেউ ফালাইব না তো তুই দেখায় দিস, আপনাকে বলল? এই কথাটা আমার মা বলছিল।
কিন্তু এখন আমার মা বলতেছে যে আমি এরকম কিছু বলিনি। যাই হোক, আপনাকে এটা বলার পর আপনি কি বললেন? পরে আমার মন একটা ইজিত কাজ করতেছিল যে আমার মা আমার এটা বলছে, আমার মামা আমার মারে মারলো, কেন মারলো, এই জেদটাই কাজ করতেছিল। তো একদিন ওই ফারুক আইডি থেকে জানি নাম্বার নিয়ে আমার মার মোবাইলে ফোন দিল। ফোন দেওয়ার পরে ফোনটা আমি রিসিভ করলাম। বলে কি করতেছো? আমি চকলেট খাইতেছি। ওর কথা উড়া উড়া চকলেট খাইতেছি। পরে বলতেছে যে তুমি তো মাদ্রাসায় আসো না, কি ব্যাপার? পরে আমি বলি যে আসিন ওটা আমার ব্যাপার। পরে যখন আমার মা চিলাচিলি করতেছে, মা কানাকাটি করতেছে, এটা দেখা বলতেছে যে কয় আসো চল আমরা একদিন ঘুরতে যাই। তা আমি তোর লোকে কই ঘুরতে যাবো? তুই কি আমারে বিয়ে করবি? যে তোর সাথে ঘুরতে যাবো? উনি কি তুই করে বলতেন ঘটনার পরে? তুই করে বলতেন? না, ওরে আমি তুই করে বলতাম। আচ্ছা। তারপর পরে বলতেছে হ্যাঁ তোমায় আমি বিয়ে করবো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে রাখ, এতটুকুই। তো ও এই কথাটারে মনের ভিতর গাইথা নিছে যে তুই কি আমারে বিয়ে করবি। তো আমি কিন্তু এত কিছু মনে করিনি। এর পরের দিন 14ই ফেব্রুয়ারি, ঠিক আছে, ওই দিনেরা 14ই ফেব্রুয়ারির দিন মাদ্রাসায় তেমন কোনো অনুষ্ঠান ছিল না, কিন্তু আর কি বান্ধবীরা একরকম জামা পয়রা, তারপর হলো যে সব একরকম ড্রেস পয়রা কিছু একটা আর কি খাবার দাবারের আয়োজন করব এরকম। তো 14ই ফেব্রুয়ারির দিন আমি বাসা থেকে বের হই। মনে করেন মোটামুটি আমার হাতে আংটি ছিল, ব্রেসলেট ছিল, পায়ের নুপুর, পায়ের আংটি, গলায় চেন, দুল এসব ছিল স্বর্ণের। তো এগুলা পোড়াডোরা বের হইছি। তো আমার মার, আমি একটা মেয়ে, আমার মার তো অনেক আওয়াজ আছে না। তো আমি অনুষ্ঠানে যাইতেছি, আমার মা নিজের হাতে আমারে সাজাই দিছে। তো যাওয়ার সময় আমি আমার মার কাছে টাকা চাই। আমার মা বলে যে টাকা নেই। আমার মার আবার মামা মারার পর দাঁত ব্যথা হয়ে গেছিল। বলতেছে 500 টাকা আছে, এ টাকাটা নিয়ে আমি যামু, ডাক্তারের কাছে যামু। তা আমি বললাম আমি এটা নিয়ে যামু। মা বলতেছে না, এটা বলে মাঠে গেছে। তো মাঠে যাওয়ার পর আমি ওই টাকাটা নিয়ে মাদ্রাসায় যাই। মাদ্রাসায় যাওয়ার পথে ওই ফারুক বলতেছে কি হলো তোমার গালটাল এরকম লাল কান? পরে বলতেছে গালটা লাল কেন? এর আগের দিন আবার মার সাথে ঝগড়া লেগে আমার খালামুনি আমার 2-3টা থাপ্পড় দিছিল। কোন ক্লাসে পড়তেন তখন আপনি? তখন আমি 6-এ। এত অল্প বয়সে 6-এ? মনে করেন 7-এ প্রায় উঠবো। তখন ও কি করলো, ওই ফেব্রুয়ারির দিকে ও বলল যে চল কই তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো। তো বললাম ডাক্তারের কাছে যাবো। তখন ওই সময় আবার আমার মামা, মনে করেন তখন আমার মা দেশে ছিল কিন্তু বাহিরে যাওয়ার উদ্দেশ্যে। তো আমার মা বলতেছে যে আমি তো চলে যাবো, তুই তাড়াতাড়ি চলে আসিস। তো বলতেছে যে চলো। তো আমি বললাম যে কই যাবো? কই ডাক্তার গেছে। তো আমার একটা অভ্যাস ছিল কি, ছোট থেকে আপনি আর আমি চিনি না, জানি না, আপনি যদি বলেন যে হ্যাঁ ঘুরতে যাবো, ঠিক আছে আমি ঘুরতে যাবো, আপনি যেই হন ঘুরতে তো নিয়ে যাইবেন। পরে মনে করেন এরকম করতে করতে ও 2-3 বার বলার পর ও 14ই ফেব্রুয়ারির দিনই ও আমারে বলল যে তুমি আসো। তো আসতে বলল। এরপর আমার কিচ্ছু মনে নেই। ও নাকি ও আমারে নিয়ে যাওয়ার পর আর কি বলছে যে আমারে ডাক্তারের কথা বইলা ও নিছে, কিভাবে নিছে, কোত্থেকে নিছে এটাও আমার মনে নেই। ও আমাদের যখন আমি গাড়িতে, তখন আমি ওরে বলতেছি যে কি রে তুই আমারে কই আনছস? আমি এখানে কেন? তোর গাড়ির মধ্যে আমি অনেক বড় একটা চিল্লি আর কি মানুষ জড়ো করে নিছি। তখন আমি কক্সবাজারের ওই দিকে আমারে নিয়ে চলে গেছে, কক্সবাজার, কিন্তু আমার হুঁশ নাই। ডাক্তারের কথা বলি আপনাকে কক্সবাজার নিয়ে যাচ্ছে, কিন্তু আমি যে গাড়িতে উঠছি এটাই তো আমার মনে নাই। কিছু একটা খাইয়েছে আপনাকে? কি করছে তাও আমি জানি না। পরে মনে করেন আমার যখন আমার সজ্ঞান আসে যে আমি ওর সাথে এতদূর কেনবার রাত্রে হয়ে যেতেছে, আমার মা তো টেনশন করব। তখন কিন্তু আমার হাতে একটা ফোন ছিল, কেউ জানতো না, আমার মাও জানতো না। তখন আমি FM শুনতাম, ওই ফোনটাই কেউ জানতো না আমার কাছে যা আছে, এমনকি আমার মাও জানতো না। পরে ওই ফোনটা দিয়ে আমি গেমস খেলতাম। সিম টিম কিছু ছিল না। তো সিম টিম কিছু ছিল না, একটা মার সিম ছিল। মার সিম থাকাতে যে আমি মার থেকে নিছি যে মা এই সিমটা আমার দরকার, কারণ সিম ছাড়া আমি FM শুনতে পারতেছি না। তো ফোনে এত কিছু বুঝি না, ওই FMটাই শুনি আর করি, গেমস খেলি। এরপর ওই মোবাইলটা ছিল আমার সাথে। পরে বলতেছে তোমার সাথে মোবাইল আছে, মোবাইলটা দাও। মনে করেন জোরাজুরি করে এক পর্যায়ে আমার থেকে ওই মোবাইলটাও নিয়ে নেয়। পরে আমি যখন চিল্লাচিল্লি করে মানুষ জড়ো করি, তখন ওর বাসায় ফোন দিয়া কিভাবে কি ম্যানেজ করলো জানি না, ওর বাসার লোক বলল যে আমি ওর খালামুনির মেয়ে, রাগ করে চলে আসছি, ঢাকা আমার নানু বাড়ি, রাগ করে চলে আসছি। এখন উনি আমার মা বলতেছে, ওর খালামুনি বলতেছে যে ওর খালামুনি আমার মা, ওর মা এখন বলতেছে যে আমারে যাইতে দিত, আমি একটু পাগলা টাইপের, আমার কিছু মনে থাকে না। তো আমারে জিজ্ঞেস করতেছে তোমার বাড়ি কই? তখন আমি এইটাও বলতে পারতেছি না যে আমার বাড়ি কই। মানে কোথা থেকে নিয়ে গেছে আপনাকে? এটা তখন কক্সবাজার। কক্সবাজার?
কার বাসায়? গাড়িতেই। গাড়ির মধ্যে? হ্যাঁ, গাড়ির মধ্যে আমি চিল্লাচিল্লি শুরু করছি, আমার কুইনিয়ালি। আচ্ছা। পরে গাড়ির লোকজনকে বলতেছে, পরে এক পর্যায়ে ওর গাড়ির লোকগুলা ছাইরা দেওয়ার পর চোখ উড়িয়া ওর খালাতো ভাই রুবেল ওর বাসায় নিয়া মনে করেন আমার 2 ঘন্টাও রাখতে পারে না। আমার পাগলামি দেখে গিয়ে আমি বাসায় যাবো, আমি বাসায় ফোন করবো। তখন তো আপনি জানতেন না যে আপনি কই যাচ্ছেন? হ্যাঁ, তখন ওইটা কোন জায়গায় এটাও জানতাম না, কিন্তু ওরা কি বলতেছে আমি কিচ্ছু বুঝতেছি না। আমি খালি হা করে তাকাই থাকতাম। তো এক পর্যায়ে ওর মামাতো ভাই আর মামাতো ভাইয়ের বউ আমারে বুঝাইলো, দেখো সামনে ওই পুলিশ ক্যাম্প দেখছো, যদি এখন তুমি এমন করো তাইলে মনে করো বলবে যে তুমি কোত্থেকে আইসো না আইসো, তোমার এই দিক থেকে ধুইরা নিয়ে যাইয়া ওই দিকে অনেক মারপিট করো। ও আমারে কি করলো, এইসব বুঝাই টুজাইয়া বলল যে চল আমরা বিয়ে করবো। তো আমি বললাম বিয়ে কই, কারণ আমি এসব বুঝি না, আমি বাসায় যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এক জায়গায় চলো, ওই জায়গা থেকে কাজ শেষ হইলে তুমি তোমার বাসায় যাইবা, আমি নিজে নিয়ে দিয়ে আসুন। তো এদিক দিয়ে মনে করেন আমার বাড়ির সবাই হয়রান, আমার মা বিদেশ যাওয়া বাদ, আমার মেয়ে কই। এদিক দিয়ে মনে করেন আমার নানার ছোট ভাইয়ের ছেলে যারা আছে ওরা অনেক প্রভাবশালী, এলাকার মেম্বার চেয়ারম্যান, ওরাও মনে করেন কেস টিস কইরা মনে করেন একরকম অনেক কিছুই করছে আমার জন্য। পরে ওরে বলতেছে আমি বাসায় যাবো, এর মধ্যে আমার কিছুতেই বাসায় যেতে দিব না। পড়ে নিল কাজী অফিসে। তো আমি বুঝতে পারি না যেটা কাজী অফিস। ও একটা লোক আসলো, ওর মা, ওর বাবা, ওর মামা, ওর আর 2 জন আত্মীয়, ওখানে সবাই উপস্থিত ছিল। তো আমার যে সময় বিয়ে হয় তখন কিন্তু আমি হাফ প্যান্ট পইরা, মানে ওই রকম অবস্থায় বিয়ে করে। আপনাকে জোর করে আপনাকে? আমি ওর খালাতো বোনের সাথে খেলি, ওখান থেকে ডাক দিয়ে আমারে মনে করেন ও আমারে বিয়ে করে। কিন্তু আমি বুঝতে পারি না ওরা কি বলতেছে, এটা তো আমি বুঝি না। তো সবাই মিলাদ পড়তেছে, আমিও মনে করেন মোনাজাত ধরা, মিলাদ পড়তেছে, আমার মোনাজাত ধরতে করলো, আমি মোনাজাত ধরলাম। আলহামদুলিল্লাহ বলতে বললো, আমি আলহামদুলিল্লাহ বললাম। কবুল কিছু না, শুধু আলহামদুলিল্লাহ। এরপর সবাই মিষ্টি খাইতেছে, আমিও চাইয়া মিষ্টি নিলাম, খাইলাম, কিন্তু এই যে আমার বিয়ের মিষ্টি আমি জানি না। তো এর পরের দিন মনে করেন ওরে আর আমার এক রুমে থাকতে দেয়, ওর খালাতো ভাইয়ের বউ, ওর মাও আমারে বুঝায়। তখন আমি বললাম মানে কি, আমি তো থাকবো না। এরপর আমার অনেক কান্নাকাটির পর আমি আমার বাসায় যাবো, আর কিছু যাইনি না। এতটুকু পুরা একটা বিশৃঙ্খলা লাইছে, পুরা পাগল বানা লাইছি। পরে বলল যে ও তো তোমার বিয়ে করার স্বামী, এখন যদি তুমি এরকম করো তাইলে তো তোমারে পুলিশে দেওয়া হইব, তুমি স্বইচ্ছায় বিয়ে করছো, এখন তুমি এরকম করতেছো। তো আমি বললাম আচ্ছা, আমি যতটুকু জানি বিয়ে করতে আমার বাবার নাম লাগবো, মার নাম লাগবো, এগুলা কোথায় পাইলি? আমরা এতবার বিয়ে করছোস, কিন্তু এগুলা কোথায় পাইলি? পরে দেখলাম কি একটা মানে বুয়া, তখন আমার বয়স কেবল 12, অথচ আমার বয়স দিছে 22-এর উপরে। একটা জন্ম নিবন্ধনের কার্ড বানাইছে, গ্রামের নাম উজিমোনা, আমার গ্রামের নাম কুলকেচর, কিন্তু ওইখানে কুলকেচর আলিফটেক এরকম করে আর কি অনেক ভুল একটা জন্ম নিবন্ধনের কাগজ বানায় কাবিন কইরা 3 লাখ টাকা কাবিনে আমারে বিয়ে করছে। 3 লাখ টাকা কাবিনী? 3 লাখ টাকা উসুল, 3 লাখ টাকা বোকা, এরকম ভাবে আমার বিয়ে করছে। বিয়ে করার পর আমি বললাম এইসব তো আমি মানি না। পরে আমারে মনে করেন অনেক বুঝা টুঝা বলল যে কি করবা। তারপর বললো আচ্ছা তুমি ওর সাথে থাকো আপু, থাকার পর কয়েকদিন পর তোমরা আবার তোমার বাসায় চলে যাবা। আচ্ছা ঠিক আছে, ওর সাথে থাকলাম। মনে করেন ওর সাথে থাকার পর আমার প্রথম রাতে মনে করেন আমি 1 সপ্তাহ হসপিটাল, আমার অবস্থা খারাপ। প্রথম যেদিন ওর সাথে এক ঘরে ছিলাম তখনই মনে করেন আমি 1 সপ্তাহ হসপিটাল। তখন ওর মা বাবা কি করলো, বলল যে আচ্ছা ওই বাসা থাকা লাগবে না, তোরা তোর বোনের বাসা ওরে নিয়ে চলে যা। তো আমার ননাসে বাসাথা পাহাড় অঞ্চলে ছিল, ওখানে ছিলাম। থাকার পর ওখানেও কয়েকদিন থাকার পর আমার শ্বশুর বলল ঠিক আছে এবার আমি গ্রামের কিছু মানুষ জানায়া বোরে ঘরে তুলে নিয়ে আসি। তো এগুলা করার পর গ্রামের কেউ মানে না যে ও না জানায় বিয়ে করছে, বউ ঘরে তুলতে পারবো না, এইটা ওইটা। তো আমার শ্বশুরও কেউ ওরে না জানায় আমারে ঘরে তুলে, কেউ জানে না। পরে এক পর্যায়ে যখন আমারে ঘরে তোলার পরে আর এখন আমার শাশুড়িও মানতে পারে না। আমার ননদ যেটা, আমার 7টা ননাস, 5টা ননাস, 2টা ননদ, একটা ভাসুর। তো এরপর মনে করেন ওরা আমারে মানে না। যখন ওরা কেউ না মানে তখন আমার শ্বশুরা ও আমার অনেক সাপোর্ট করে। তো আমার বিয়ের 19 দিনের দিন ও আমারে ফোন করতে দিছে আমার বাসায়। যখন আমি ফোন করছি তখন তো আমি দুনিয়া পাইলেছি, এই বুঝে আমারে নিয়ে যাবো গা। তো আমি ফোন করার পর যেই ঠিকানা দেই ওই ঠিকানা দেওয়ার পরে মনে করেন ওরা আমার ওই জায়গা থেকে আবার অন্য জায়গায় সরায় নেয়।
ওর অন্য জায়গার ঠিকানা দিলেও আবার ওই জায়গা থেকে আবার আরেক জায়গায় সরায় নেয়, এই অবস্থা। তো আমার বাড়ির লোক ওই চট্টগ্রাম পুরা ভাইজা খাইছে আমার জন্য, কিন্তু ও কিছু আমার খুঁজা পায় নাই। পরে এক পর্যায়ে আমার বাড়ির লোক বলতেছে, তুই তো মিথ্যা কথা বলস, তুই তো মিথ্যা বলছস, তুই চট্টগ্রাম নাই, তুই অন্য জায়গায় আসস। পরে আমার ভাই লোকরাও আর বুঝাইতে পারলাম না, সবাই এক পর্যায়ে আমার গ্রাম এমনকি আমার মাও জানে যে আমি প্রেম করে লাইন করে চলে গেছি। ওই যে ঝগড়া হয়েছে, মামা এই কথা বলছে, মামার কথা ধরে আমি প্রেম করছি, প্রেম করে চলে গেছি। সবাই যখন জানে আমি প্রেম করে চলে গেছি, সবাই আমার এই কথাটা বলে। তো মাইনা নিলাম, আচ্ছা যাও, আমি প্রেম করেই বিয়ে করছি, এখন কি করবো বলো। পরে এর মধ্যে জানি যে বুঝতে পারলাম আর কি আমার শরীরটা বেশি একটা ভালো না, কিছু খায়ে পেটে লাগতে পারি না, আর মাথাও ঠিকমতো উঠাইতে পারি না। তো পরে শুনলাম যে আমি প্রেগনেন্ট। তখন তো মনে করেন আমার উপর আসমান জমিন কিভাবে ভাঙা পড়ে, এরকম একটা অবস্থা। এরপর ওরে বললাম, ওরে বলার পর ওর মা আর ওদের বাসায় নিয়ে চালের বস্তার উপরে ফেলায়া, মানে মায়েরে এই বাচ্চা নষ্টই করতে হইব, নষ্ট করতে হবে, মানে নষ্ট করতে হইব। এরপর আমার এক বান্ধবী বললো, ওর সাথে আমি ফোনে যোগাযোগ করলাম। কত বয়স ছিল তখন বাচ্চাটার? তখন আমার বয়স ছিল, বাচ্চাটার বয়স 2 মাস। তারপর মনে করে আমার বান্ধবী বলল যে বাচ্চাটা নষ্ট করিস না, সব কিছুর দায় দিতে পারবি আল্লাহর কাছে। ফারুক তখন কি করতো, তখন ও হোটেল চালাইতো। মিন টাইম কি আপনার বাড়ির সঙ্গে যোগাযোগ হয়েছে, কথাবার্তা হয়েছে? হ্যাঁ হয়েছে। মেনে নিয়েছে বাড়ি থেকে? আমার বাড়ি থেকে তোকে মাইনে নেয়, আমার বাড়িতে কোনো কোন ক্লাসে পড়তেন তখন আপনি? তখন আমি ক্লাস 7-এ। ওকে। ফারুকের সাথে আপনার বয়সের পার্থক্য কত ছিল? ওর আমার তখন 12 থেকে 13, ওর তখন 20 এরকম হবে। বাচ্চা নষ্ট করার প্রসঙ্গে আসলো তারপর অনেক মারধর করলো। তখন আমার বান্ধবীর কথা শুনে আমি বাচ্চাটা নষ্ট করলাম না। তা বাচ্চাটা নষ্ট করলাম না ঠিকই, কিন্তু বাচ্চাটা নিলে যে আমার কি হইব ওটা তো মাথায় আসে নাই। শুধু যে বলছে যে এটা আল্লাহর কাছে দায় দিতে পারবি না, এটা বলার পর আমি নষ্ট করলাম না। আমার মারে ফোন দিয়ে বললাম, মা আমার এসে নিয়ে যাও। তখন যখন আমি বাচ্চা নষ্ট করতে না চাইলাম, তখন বলতেছে ওরা, আচ্ছা ঠিক আছে আপনাদের মেয়ে আপনারা এসে নিয়ে যান। এটা বলার পর আমার মা আর আমার আপন মামা যারা, তারা এখন কি করছে, ওই যে বললো যে আমি প্রেম করে ভাইগে এসে বসছি, এর জন্য আমার মারে ঘর থেকে মায়েরা তারাই দিছে, আবার মারছে। আমি চলে যাওয়ার পর আবার মারছে। মায়ের আমার মারে ঘর থেকে বের করে দিছে। তো বাড়ির পাশে আমার এক চাচাতো নানা ছিল, আমার নানার ফুপাতো ভাই আর কি। তো ওই নানা আমার মারে জায়গা দেয়, জায়গা দেওয়ার পর ওনাদের ঘরে আমার মা থাইকা। এর মধ্যে আমার মা কি করলো, 4 লাখ টাকা দিয়ে একটা জায়গা কিনলো। আচ্ছা আচ্ছা। তো জায়গাটা কিনছে ওই আমারই মামা লাগে মেম্বার, ওনার থেকে জায়গাটা কিনছে। কেনার পর আমার মা ওদিকে ঘর দুয়ার তোলার ব্যবস্থা করতেছে। এর মধ্যে আমার আব্বু আবার আস্তে আস্তে আসার চেষ্টা করতেছে। পর মনে করেন আমার আব্বু প্রায়ই বলতেছে যে মেয়ে চলে গেছে, আমি আসি এটা ওইটা। তো আমার মা বলতেছে না, লাগবে না। আর মা যখন এটা বললো তখন বলা, আচ্ছা ঠিক আছে তোমার দরকার না পড়লে নাই, তুমি আইসো। পরে আমার মামা আর মনে করেন মারে মারধর কইরা বাইরে করে দেওয়ার পরে মা ওই মামাদের নানাদের বাসায় উঠা জায়গা কিনলো, ঘর দুয়ার তুলতেছে। ঘর যখন উঠাবে, এখনো ঘরের কিছুই করে নাই, শুধু চালটা দিছে। ওই সময় আমি ফোন দিয়ে বলতেছি আমার এসে নিয়ে যাও। তখন আমারে নিয়ে আসছে। নিয়ে আসার পর বলতেছে যে ওখানে যাইয়ে আমার শ্বশুর শাশুড়ি বললো যে আমার মেয়েরে যে স্বর্ণ গয়নাগুলো পরানো ছিল ওগুলা কই। তা ওগুলা তো সম্ভবত আমার শাশুড়ি নিছে। তো আমার শাশুড়ি নিছে, আমি বললাম যে আমার শাশুড়ির কাছে। তো আমার শাশুড়ি বললাম, কই আমার কাছে এগুলা কিছুই দেয় নাই। মা আমারে নিয়ে আইসা, পরে মা নিয়ে আইসা ওই রাতে আমারে বলতেছে, যখন বুঝতে পারলো যে আমার কিছু একটা অন্যরকম, তখন বললো তুই বাচ্চাটা নষ্ট করে ফেল। বললাম যে আমার বাবু হইব, তুমি জানলা কি করে? আমি বুঝতে পারি আমি তোর মা, তোর থেকে আমি হই নাই, আমার থেকে তুই হইছস। পরে মাও বললো এই কথা। মা এই কথা বলার পর আমি ফারুকরে কল দিলাম। কল দিয়া এক রাতে বললাম, এখন এসে আমারে নিয়ে যান, আমি ভাড়া বাসায় থাকবো, কিন্তু আমি বাচ্চাটা নষ্ট করবো না। বিয়ে তো মানুষের বারবার হয় না। তো আমার বিয়ে যখন হয়েই গেছে, আর সবাই জানে যে আমি প্রেম করে বিয়ে করছি, ভাইগা যেয়ে বিয়ে করছি, তো সবাই যেটা জানে জানুক, কিন্তু আমি বাচ্চাটা নষ্ট করবো না। আপনি আমারে বিয়ে করছেন, এটা আপনার বাচ্চা, আপনি এসে আমারে নিয়ে যান। ডিটারমিন্ড ছিলেন একদম। তো তখন আমার বয়স অল্প ছিল। আমার মা কি করলো, যেদিন ফারুক আসলো এর পরের দিনে কিন্তু ফারুক চট্টগ্রাম থেকে রওনা দিচ্ছে। আসার পর আমারে নিতে আসছে ওর এক বন্ধুরে নিয়ে। নিতে আসার পর মা কি করলো, কিছু আয়োজন কইরা ওরেও খাওয়াইলো। বললো যে তুমি চইলা যাও, আমার মেয়ে তো দিব না। তখন আমি বললাম যে আমিও চইলা যাবো। তখন মা কি করলো, বাচ্চাটা নষ্ট করার জন্য আমারে পিল খাওয়াইলো। আমারে গরম পানি করে খাওয়াইতেছে অনেক জোড়াজুড়ি কইরা।
তা আমি গরম পানি খাইনি। তারপর যখন এক পর্যায়ে আমার সাথে দোস্তাদোস্তি করতেছে, পরে বললাম আচ্ছা খাবো, কিন্তু আমার ঠান্ডা পানি দিয়ে খাও। কিন্তু তখন আমি জানতাম না গরম পানি দিয়ে খাইলে কি হয়, ঠান্ডা পানি দিয়ে খাইলে কি হয়। আমি গরম পানি খাবো না, তো আমার ঠান্ডা পানি দিয়ে খাওয়াও। ঠান্ডা পানিটা খাওয়াইলে কিছু হইল না। তো ওই রাতটা থেকে পরের রাত্রে আমরা আবার বাসে উঠলাম শ্বশুর বাড়িতে যাবো। যাই হোক শ্বশুর বাড়িতেই থাক। তো গেলাম, যাওয়ার পর ওখানে মনে করেন 3-4 মাস ভালোই কাটলো, কিন্তু আমার শ্বশুর বাড়িতে আমি সুদক্ষী সংসারের হাল ধরেন সবটাই ধরছি। সারাক্ষণ গরুর গোয়ালে পড়াছি, 4-5টা গরু পালতেছি, মুরগি তো মনে করেন খোয়ার ভর্তি মুরগি, হাঁস, গরু, ছাগল সবকিছু করতেছি। তার মধ্যে করলো কি, আমি বললাম যে আমি পড়মু, আমি পড়ালেখা করতে চাই। এই কথাটা আজ পর্যন্ত কেউ জানে না। এই যে আজকে আমি বললাম, আমার মা হয়তো শুনতেছে, আমার মাও জানে না। ও আমার স্কুলেও ভর্তি করাইছে, ঠিক আছে, ওর বোনের সাথে আমার স্কুলে ভর্তি করাইছে। তো স্কুলে ভর্তি করানোর পর ওখানে আমি ঠিকমতো ক্লাস করতে যাইতে পারতাম না, যেহেতু আমার বাড়িতে সংসারে কাজ করা লাগতো। তারপর আমি রান্নাবান্না করতাম, রান্নাবান্না করে গরুর কাজ করতাম, যাবতীয় যা কাজ কইরাও যদি সময় পাইতাম তাইলে আমি ক্লাস করতে যাইতে পারতাম। তো এই সুখটা আমার কপালে বেশি দিন সয় নাই। মনে করেন কিছুদিন পর এই কাজ নিয়ে একটা ঝগড়া হইলো আমার ননদের মধ্যে। আর আমার ননদ অনেক ছেলেদের সাথে মনে করেন ফোনে কথা বলতো, আবার ফেসবুক টেসবুক এসব চালাইতো। তো তোর ছেলেদের সাথে ওর অনেক ঘনিষ্ঠতা ছিল। পরে ও দোষ করতো, কিন্তু দোষগুলো আমার উপরে চাপাই দিত। আমার হাতে মোবাইল দিছিল তখন, ফারুক আমার হাতে একটা মোবাইল দিছে, ও বাইরে থাকলে আমার ফোন টোন দিত। তো কিন্তু আমি মোবাইলে কিছু বুঝতাম না। তো আমি বললাম কি যে তুমি যে আমার দোষটা পাও, তুমি পাইছো কি? যখন আমি একটু কড়াভাবে আমার ননদের আমি ধরলাম, তখন আমার ননদ আমারে মারলো। ননদা শাশুড়ি মিলা দুজনেই মারলো। এদিক দিয়ে আমি কিছু খাইতে লইতে পারি না, শুকায় কাঠ হয়ে যেতেছে। আমার তখন 5-6 মাস হয়ে গেছে, বাবু হইব, কাছে আইছে, ডেড। এর মধ্যে ওরা আমারে মারধর করে, আর কিছু সহ্য করতে পারতেছিলাম না। পরের মধ্যে আমার ফুফাতো বোন যেটা আছে, এটা আমার জামাইয়ের সাথে মনে করেন যোগাযোগ করা শুরু করলো। আমার ফুফাতো বোন, আমার বাবার সাথে আমাদের কোনো পরিচয় নেই, কিন্তু আমার ফুফাতো বোন যোগাযোগ করে। পরে কি করলাম, মারে বললাম মা আমি বাসায় চলে যাবো। পরে ফারুক এসে আমার যে সময় আমার 4 মাস শেষ 5 মাসে পড়বো, এমন সময় ফারুকে আবার আমারে আমার বাসায় দিয়া যায়। এই দিয়া যাওয়া আর কোনো খবর পাত্তা কিচ্ছু নাই। আমার বাবু হওয়া অবধি আমি আমার বাবু হার 3 মাস পর শ্বশুরবাড়ি গেছি। এ অবধি না 2 টাকা খরচ, না আমার কেউ দেখতে আসা, না কোনো কিছু। মা তো মনে করেন আমার একটার পর একটা ফোঁটা দিয়েই যাতেছে। সবাই দেই প্রেম করে বিয়ে করছোস, এখন কি এরকম হেলা করব? তো প্রেম করে বিয়ে করছি না কি করে বিয়ে করছি ওটা তো তোমরা গইলা বিশ্বাস করতেছো না। তো যা কর্ণের মতো কয়া যায়, আমি আমার মতো শুনি। তো ফারুকরে বললাম যে এবার কি করবা, আমারে তো তোমরা কেউ দেখতাছো না, আমি কি করবো? বললাম আমি কি জবাব দিব? তো এক পর্যায়ে ও বললো যে তোমার কিছু জবাব দেওয়া লাগবো না, বাবু আমি আসবো। তো হঠাৎ করে একদিন বলল আসবো, ঠিক আছে। ও আসলো, ও যেদিন আসলো তখন ওই দিনই আমার বাবু হইব। তো ওই দিন আমার ডেলিভারি হলো। ডেলিভারি হওয়ার পর ও আমার মার হাতে, আমার ডেলিভারি হওয়ার সময় প্রায় খরচ গেছিল 12-13 হাজার টাকা, কিন্তু ও আমার মার হাতে খরচ দিল মাত্র 2,000 টাকা। দেওয়ার পরে বলতেছে যে আমি এবার আমার বাসায় যাওয়া লাগবো, শুধু মেয়েটার মুখ দেখবার দেখা। বাসায় আনার পরও মেয়েটার মুখ দেখাও বলে এবার আমার বাসায় যাওয়া লাগবো। তো ঠিক আছে, ও বাসায় গেল। বাসায় যাওয়ার পর আমারে বলতেছে যে মিষ্টির জন্য টাকা পাঠাও, বাবু হয়েছে মিষ্টির জন্য টাকা পাঠাও। তো মা বলতেছে তাহলে তুমি যখন মিষ্টির জন্য টাকা যাইতে পারো, তাহলে না তোমাকেও ওদিকে গিয়ে মিষ্টির জন্য টাকা পাঠাই, তো ওগুলা দাও। মা বললো যে ওগুলা দাও, বলে না আপনি পাঠান। তারপর মা বলতেছে তুমি যেগুলো দিয়ে পাঠাই বা বিকাশে পাঠানোর দরকার নেই, তুমি ওগুলা দিয়ে ওদিকে দিয়ে দাও, আর তুমি যেগুলো দিতে ওগুলো আমি আমার এদিক থেকে ওগুলা দিয়ে মিটমাট করে দিই। ওগুলো করার পর মার মধ্যে ওর মধ্যে অনেক কথা কাটাকাটি হয়েছে। আমার বাবুর যখন 3 মাস বয়স পরে ও আসলো, 2 কেজি মিষ্টি নিয়ে ওর বাবারে নিয়ে আসছে, অথচ আমার বাড়ি থেকে ওরে 20 কেজি মিষ্টির দাম পাঠানো হয়েছে। বড় ওর বাবারে নিয়ে 2 কেজি মিষ্টি নিয়ে আসছে, ভালো কথা। আমার মা যা আপ্যায়ন করার লাগে করছে, করার পর আমার বাবুরে ওদের কাছে দিয়ে দিছে। যা লাগে মনে করেন দোলনা থেকে শুরু করে আমার বাবুর যা লাগে, আমার যা লাগে সামনে দিয়েছে। হ্যাঁ, মন লাগছিল বাচ্চা তো আমি আর কি, আমার যে বাবু হয়েছে, আমার বাবু কিন্তু আমার আপনার বয়স কত ছিল এই সময়টা? তখন আমার বয়স 14। বুঝতেন মা তো সার্বজনীন, মায়ের আবেদন তো সার্বজনীন, সেটা যে বয়সী হোক না কেন। এতটা বুঝতাম না, কারণ আমি জানতাম এটা একটা বাবু, কিন্তু এটা যে আমার মেয়ে, আমার বাবু, এটা যে আমার একটা অংশ, ওগুলো এত কিছু না। তোতে বাবুটা হাত পা নাড়া, আমার সাথে খেলে, বাস এতটুকুই, আর কিচ্ছু না। আর এর মধ্যে আমার সমস্যার কারণে আমি আমার মেয়ের বুকের দুধটুকু খাওয়াতে পারিনি। তো আমিও হেসালা খেলাটা খেলতে যখন 3 মাস ছিলাম, তখন তো আমার মেয়ে কিনা
জন্মের পর থেকে ওরে যে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসছে, বাসায় নিয়ে আসার পর থেকেই তো ওরও কোনো খোঁজ নেই, আমারও কোনো খোঁজ নেই। ও ঘুমাইতেছে আমার মার কাছে, আমি কার দিকে ঘুমাইতেছি, এটা যে আমার মেয়ে কোনো দেখশন নেই, বুঝতামই না। তো 3 মাস তো এইভাবে এসালা কাটা দিলাম। ওখানে যায় যে আমার জন্য কি অপেক্ষা করতেছে ওটা তো আমার এত কিছু মাথায় ছিল না। বললাম হ্যাঁ শ্বশুরবাড়ি যাবো, মেয়ে হ্যাঁ শ্বশুরবাড়ি যাবো। তো গেলাম, আমার মা একেবারে ষষ্ঠ অবধি আমার দিয়ে দিচ্ছে যা লাগবো আমার জন্য, ট্যাং আমার মেয়ের জন্য, ও স্যালালাক্স 7 মাস অবধি যা খাবার লাগবো আমার মেয়ের সব খাবার আমার মা, দুধের ডিবি টিবি যা লাগে সব কিনা দিছে। ওই বাড়িতে যখন পাটা রাখা মাত্র আমার শাশুড়ি কি করলো, কি আনছে পর যা নিছে আর কি, শুধু দোলনাটা ঘরের মধ্যে ঝুলাই দিছে, এই বিনি আর একটা সুতো আমি চোখে দেখিনি। আমার মা 22,000 টাকা খরচ করে আমার মার গলার চেন বিক্রি করে আমার এত সব কিছু কিনাটা দিল, কিন্তু আমার মার চেন বিক্রি করার মূল্য রইল কি? আমি তো কিছুই পাইলাম না। যা শুধু দোলনাটা ঝুলাই দিছে মাঝ ওটা। পরে আমার মেয়েটারে আমি তবু অনেক চেষ্টা করছি, একটু মা বলছে যে বুকে দুধ খাওয়ানো সুতা দিয়ে তুই একটু রেস্ট নিতে পারবি, আরামে থাকতে পারবি। তো যখন আমি বলতাম যে আমার বাবুরি দুধ খাওয়াইতে হবে, তখন বলতো না দুধ খাওয়াতে পারো না। ওনারাও ওসব তখন আমার মেয়ে কী খাইতো, ল্যাক্টোজেন 3 খাইতো এরকম আর কি, ওসব দুধের ডিবি নিয়ে ওনাদের কাছে তো ওগুলা কবজাইয়া আমার মেয়ের কি ও যে সাবুদানা আছে না, সাবুদানা ভিজা রাখতাম পানি দিয়া, পরের দিন সকালবেলা ওঠা ওগুলা জাল দিয়ে সারাদিন খাওয়াইতাম, আর আমি সারাদিন থাকতাম মাঠে। তো আমি বললাম যে আমি শুনছি 5-6 মাসই বাচ্চা গোদ আলাদা আলাদা ফলের রস খাওয়ায়, দুধ খাওয়ায়, এটা খাওয়ায়, ওটা খাওয়ায়, ডিম খাওয়ায়, নুডলস খাওয়ায়, কিন্তু আমার মেয়ের তো ভাত খাওয়াইতেছে। তো আমার মেয়েও মাশাআল্লাহ শিখে গেছে ভাত খাওয়া। তো আমি ওর বাবারে জানাইলাম যে এইভাবে কি চলে, আমি সারাদিন মাঠে থাকি বাড়ির বউ হইয়া, আর আমার মেয়েটা এইভাবে থাকে, আমি তো এভাবে পারতেছি না। তো আমি আমার বাসায় জানাইলাম, বাসায় জানানোর পর আমার মা, এর মধ্যে আমার মা বাহিরে চলে যায়, আমার শ্বশুরবাড়ি দেওয়ার পর মা বাহিরে চলে যায়। মা বাহিরে চলে যাওয়ার পরে আমার ভাইটারে ওই আমার নানার কাছে দিছে, মাদ্রাসায় পড়ে, সারাদিন মাদ্রাসায় থাকে, রাত্র হলে আমার নানার কাছে আসে। তো মারে বললাম মা আমি তো এইভাবে থাকতে পারতেছি না, তুমি কিছু একটা করো। তো মা বাহিরে যাওয়ার পর, সৌদি আরব যাওয়ার পর মা ধার করে আমারে 95,000 টাকা দেয়, মূলত 80,000 টাকা দেয়, আমার নানা নিয়ে দিয়ে আসছিল। 80,000 টাকা দেওয়ার পর ওই টাকাটা আমার শ্বশুরের হাতে দিলাম যে আমারে ঘর তোলা দেন, আমি এভাবে এক ঘরে থাকতে পারতেছি না, আমার সংসার নিয়ে আমি অন্যদিকে চলে যাব, আমার ঘর তোলা দেন। তো আমার শ্বশুর কী করলো, ওই 8,000 টাকা নিয়ে দূরে, অনেক দূরে, আমার শাশুড়ি বাড়ি থেকে একটু দূরে, একবারই পরে আর কি আমার একটা জায়গা দিল। ওই জায়গার মধ্যে ঘরের খামটাম গাঁথনো, মাটিটাটি বইল, এগুলো করার পর এর মধ্যে আমার শাশুড়ি আমার দিয়ে কিস্তি থেকে অনেক টাকা ওঠায়, এক জায়গা থেকে 1 লাখ, আরেক জায়গা থেকে 20,000, আরেক জায়গা থেকে 300, এরকম করে উঠাইতে থাকে। তো তখন আমি কিস্তির বিষয়টাও বুঝলাম না, আমারে নিয়ে যেত, আমারে মনে করেন গাড়ি করে নিয়ে যেত, ওইটা কয়তো সাইন টাইন দিতাম, পরে আবার আসার সময় আমারে কিছু খাওয়াইতো। তো এটা আমার কাছে একরকম আনন্দের ব্যাপার ছিল, বাড়ি থেকে বের হইতে পারি না, গাড়ি দিয়ে ঘুরতে যাই, কিন্তু আমারে দিয়ে যে কিস্তি নিতেছে, কিস্তি নিলে যে কি হইব ওটা আমার মাথায় নেই। পরে যখন আমার ঘর তুললাম, ঘর তোলার পর আমার মা ঘরের মধ্যে যা লাগে, মাঠ থেকে টাকায় না, যা লাগে, একটা সুজ পর্যন্ত, একটা চামচ পর্যন্ত আমার শাশুড়ি আমার দেয় নাই, আমি সব কিছু কিনে নেওয়ার পরে পুরা একটা 10 বছর সংসার করলে জানা হয় আমি সব গুছানোর মতো একটা সংসার করি, তখন আমার কাছে ভালোই লাগতেছিল। তখন আস্তে আস্তে বুঝতেছি যে এটা আমার সংসার, আমার বিয়ে হয়েছে, আমার একটা বাচ্চা হয়েছে। এর মধ্যে আমার ফুফাতো বোন যেটা আছে, ও ফেসবুকে ফেক আইডি খোলা, ছেলেদের নামে আইডি খোলা, আমার হাজবেন্ডে জানালো কি যে আমি তো মিমরে ভালোবাসি, ওর সাথে আমার রিলেশন ছিল, এখন আমরা পালায় যাবো। তো ফারুক তো আমিরে বলে পাগল ছিল, এটা যখন বললো আমার ফুফাতো বোন, তখনও তো পুরা রাগ আমার উপর, কিন্তু আমারে বলে না। এরপরে কি করলো, ও আমি যখন জিজ্ঞেস করলাম, এরপরে বলে যে দেখ কি বলে এগুলা। তো তখন আমি আর কি, ও যে টুকটা করলে বাংলায় যে ইংলিশগুলো লিখে না, ও আমি ফটো বলে দিতাম, ও যে চ্যাটিং করে না এগুলো আমি ফটো বলে দিতাম, তুমি এটা লিখতেছো, এটা লিখতেছো, কিন্তু আমি মোবাইল সম্বন্ধে কিছু বুঝতাম না, মেসেঞ্জারে চ্যাট করতো, আমি বলতাম, তো আমার বলতো তুই তো সবই পারস, দেখা যায় আয় করে বুঝাই, এই যে মেসেঞ্জারে এই লোকটা তোর এই যে এরকমভাবে বলতেছে, তোর সাথে আগে রিলেশন ছিল, এখন তোরা পালায় যাবে, তোর সাথে যোগাযোগ তোর হাতের মোবাইলটা আমার দিয়ে লাগবে, আর কারোর লোকে যোগাযোগ রাখতে পারবি না। আচ্ছা হাতের মোবাইল নিয়ে নাও, মায়ের যদি ফোন দে ইমুতি তো দিবা, আমার মা বিদেশকে একটু ফোন দিবা, আমি তোমার লোকে একটু, আমার মার লোকে একটু কথা কমু, আর তো কিছু না। তো মোবাইল আমি দিয়ে দিছি। এরপর ওই ফেক আইডি দিয়ে আমার ফুফাতো বোন কথা বলতে বলতে এক পর্যায়ে আমি বলি, আচ্ছা ফোন দিতে বলো ওরে। তোমার ফুফাতো বোন কারে ম্যানেজ করছে জানি না, একটা ছেলে দিয়ে ফোন করাইছে ওই মুহূর্তে। ফোন করানোর পর আমার ফুফাতো বোন যাই অশান্তি লাগাইছে, লাগানোর পর আমার মারধর করে আমার বাসায় দিয়ে যায়। আচ্ছা, অনেক মারধর করে আমার, মনে করেন এরকম অবস্থা করছে, আমার বাচ্চাটা ছোট ছিল, ও পাটা আছে না শিলপাটা, আমি খাটের নিচে বসে রয়েছি, ও খাটের উপর দাঁড়ায়, ও পাটা আমার মাথায় চেড়ে দিছে। আমি 7 দিন অব্দি আইসিইউতে ছিলাম। আর ও যদি মারতো তাহলে বেশিরভাগ মাথায় মারতো, আর যেই জায়গায় আমি কারোর কাছে বলতে পারবো না ওই জায়গায় মারতো, বলতো যে তুই যখন আমার হবে না, কারো জীবনে আমি তোরা যাইতে দেবো না।
এরকম করে আমারে মারতো। তো এক পর্যায়ে আমি 7 দিন আইসিইউ থেকে আসার পর আমি এখনো বলি নাই যে আমি 7 দিন অবধি আইসিইউতে ছিলাম, কারণ আমার মা অনেক কষ্ট পাইব। পরে আমারে আমার বাসায় দিয়া যায়, আমার মেয়ের সহ দিয়া যাওয়ার পর আমার ভাইটারে নিয়ে আমি থাকি। এদিকে আমি বাসায় এসে দেখি আমার ভাই, ছোট ভাইয়ের আমার ভাইয়ের হাড় নিয়ে হয়েছে। হার্নিয়া হওয়ার পর আমার ভাই বয়স অনুযায়ী বিছানায় প্রস্রাব পয়ে দেয়। আমার বাবা, যে বাবার সাথে আমার মার কোনো যোগাযোগ নাই, আমার ভাইয়ের এই রোগটার জন্য প্রথমত আমার বড় খালারে টাকা দিছে 4,000 ওর চিকিৎসা করতে। বড় খালাও করেনি, মেজো খালাও ছিল। ও উনাদের বাসায় গেলে ভালো মন্দ কিছু খাওয়াই দিত আমার বাইটারে, বাস এতটুকু। ছোটো খালারে বিয়া দিছে, ছোটোলায় তেমন একটা আমাকে করে না। বড় মামার বউ আইছে, বড় মামা হয়তো বইয়ের কথায় উঠে আর বসে। নানার কাছেও টাকা দিছি, নানাও চিকিৎসা করে নাই। শেষে না পাইরা আব্বুরে কল দিছে, নাম্বার জোগাড় করে কল দিয়ে বলতেছে যে আমার ছেলে অসুস্থ, আমার ছেলে চিকিৎসা করে। আব্বুরেও টাকা দিছে, মোটা অঙ্কের টাকা দিছে সবাই, কিন্তু কেউ চিকিৎসা করেন। আমি যখন চলে আসার পর আমার মা আমার হাতে কিন্তু টাকা দেয় নাই। ওই মাসে যা লাগবো, ওই বললাম না যে আমার একটা মামা মেম্বার ছিল, ওনার কাছে মাসে 1,000 টাকা আনতাম, মনে কর মোবাইল খরচ, তারপর হলো যাইয়া এভাবে একটু কিছু টুকটাক খাইতে মন চাইলে এইসবের জন্য। আর বাজার যা করা লাগতো, বাজারে ফোন দিয়ে কয়ে দিতাম যে অমুক রশিদ মেম্বার এগুলা পাড়ে পেয়েছে, ওনারা পাড়ে, মাঝে মাঝে আমি যাই নিয়ে আসতাম। তো এর মধ্যে আমার বাড়িতে একটা উঠলো কি যে এই মেয়ে কেন এই বাড়িতে থাকবে, ও তো ভাইগা চলে গেছে। তা আমি যা করি ওই মেম্বারে জানায় করি। মেম্বারের কথা ছিল আমি উঠে বসি নাই, কিন্তু গ্রামে মানুষ আমার নামে আজে বাজে কথা বলা শুরু করলো। তো আমার ওই যে বললেন না এর আগে আমার একটা রোগ হয়েছে, ও রোগটা আবার দেখা দিছে। আমার বাবু হওয়ার 1 বছর পর আবার দেখা দিল। দেখা দেওয়ার পর ও রোগটা নিয়ে আমি অনেক দৌড়াদৌড়ি করতেছি, কবিরাজ বাড়ি, ডাক্তার কাছে, নারায়ণগঞ্জ ডাক্তার, ঢাকার আয়সা দৌড়াদৌড়ি করতেছি। তো তখন আমার মেয়েটারে আমার ছোটো ভাই রাখতো, আমি একা একা দৌড়াদৌড়ি করতাম। তো সবাই বলতো এই মেয়েটু আবার কোনো ছেলের সাথে চক্কর আছে, নয়তো এত রাত্রে এম বাড়ি ফিরে রাখবো যে 8টা, এই 8টা বাজে সকালবেলা যে 8টা বাজে আসে বা বিকালবেলা যে রাত্রের 8টা বাজে আসে, এইসব বলা বলি করতো। তা আমি বলতাম যে আমি এক জায়গায় গেছি, ওই জায়গায় আমার দেরি হইতেই পারে, ডাক্তারের বিষয়ে সিলিওয়াল আছে, কত কিছু আছে, বা রাস্তায় জ্যাম ট্যাম থাকে, দেরি হইতেই পারে। তো আমি যে সময় যদি দেরি হইতো ওই মামারে জানাই দিতাম যে মামা আমার আসতে দেরি হইব, বা মামা আমি আয়সা বসছি। তো ওই মামা সব কিছু ওই দিক দিয়ে ঠিকই আছে, মামা বাগনি এদিক দিয়ে ঠিকই আছে, মেম্বার আর আমি ঠিকই আছি। আর আমার মা যে কোনো সমস্যা হয় আমার মা আমার ওই মেম্বার মামার লোকে শেয়ার করতো, পরে আমার মামা সব কিছু জানতো। কিন্তু এদিক দিয়ে আমার বাড়িতে এরকম মামারে নিয়ে অনেক বড় একটা ঝগড়া হয় যে আমি অন্য ছেলে নিয়ে ঘুরতে যাই, আমার মেয়েরে আমার ছোটো ভাইয়ের কাছে রাইখা, আমার ভাই অসুস্থ, আমার ভাইয়ের কাছে রাইখা যাই। তো এক পর্যায়ে আমি বললাম যে মা আশা করে তো আমার ভাই আর তো অনেক অসুস্থ, ওর তো অপারেশন করা লাগবো। আমি মারে না জানাইয়া আমার ভাইয়ের এক্সরে করাই, রক্ত পরীক্ষা টরীক্ষা যাওয়া লাগে করাইছি। করানোর পর মারে বললাম, মা আবার ওই মামারে মা বলল যে ওর হাতে টাকা দিস না, কিন্তু কোন জায়গায় অপারেশন করবো ওই জায়গায় তুই টাকা দিবি, কিন্তু আমার হাতে টাকা দিতে না পারলো। তো আচ্ছা ঠিক আছে, আমার হাতে টাকা দিত না। পরে আমার গাড়ি দিয়ে যে জামু ওই টাকাটাও আমার কাছে নেই, পরে মানুষের থেকে ধার টার করে নিয়ে গেলাম। যাওয়ার পরে ওদিকে যায় ভাইয়ের অপারেশনটা করাইলাম। তখন একটা আল্লাহর বান্দা, শুধু আমার বড় খালা গেছে, যারে আমার মা 40,000 টাকা দিছিল শুধুমাত্র আমার ভাইয়ের অপারেশনের জন্য। ওই ব্যক্তি ওখানে যাইয়া আমার ভাইরে মনে করেন অজ্ঞান কইরা ডক্টর, আমার ভাই তখন আর কি একটু হেংলা ট্যাংলা টাইপের ছিল, ওর ইঞ্জেকশন দিয়া ডাক্তার বের হয়ে বসে করছে আমি অপারেশন করতে পারবো না। দৌড়াতে গেলে আমার ভাইয়ের মরার অবস্থা, আমার খালায় উপরে ঘুমায়। আর আমার ভাইয়ের জন্য যে 500 টাকা ধার করে নিয়েছিলাম, তো হার্নিয়া হয়েছিল, লুঙ্গি লাগবে অপারেশন করতে, লুঙ্গি কিনছে ঠিকই, 100 টাকা দিয়ে লুঙ্গি কিনছে ঠিকই ফুটপাথ থেকে। বাকি যা টাকা ছিল উনি ওনার নাতিনির, বড় মেয়ের যে নাতিনি আছে, নাতিনিদের জন্য জামা কিনছে। সামনে যে কি হইব ওটা আর ভাবে নেই, তাই সে ঘুমাইতেছে। তো আমি যাই বলতেছি খালা অপারেশনে তো বন্ধ করে দিছে, আমার ভাই তো খারাপ অবস্থা, আমার ভাই তো মরে যাবো, আমার মেয়েটা আমার কোলে আছে। এ মেয়ে নিয়ে আমি আমার ভাই নিয়ে দৌড়াদৌড়ি করতেছি। তারপরে মনে করেন আমার খালায় তেমন একটা পাত্তা দিল না। এক পর্যায়ে যা হোক কষ্টসিদ্ধ আমার ভাইয়ের অপারেশনটা হইল। অপারেশনটা হওয়ার পর ভাইটা নিয়ে কিছুদিন পর আমার হাজব্যান্ডের সাথে আমার যোগাযোগ হইল। যোগাযোগ হওয়ার পর এর মাঝখানে আবার কি করছে, রাকিব নামে একটা ছেলে আমাদের গ্রামের পাশের গ্রামে, ওই ছেলে বলতেছে যে তোর মেয়েও আছে জানি, সবই জানি, কিন্তু তোরা তো আমি ছোটো থেকে চোখে রাখছি, কিন্তু তোর এখন বিয়ে হয়ে গেছে, তোর বিয়ে হোক বাচ্চা হোক যাই হোক আমি তোরে নিয়ে যাবো, আমি তোরে বিয়ে করবো, সবাইরা জানায় বিয়ে করবো, এইসব বলতো। আর ওর বোন আমার বান্ধবী ছিল নাকি, ও বলছে যে আমার বোন তোর বান্ধবী ছিল, তো ওই নাকি ছোটো থেকে বলতি যে আমার স্মৃতি, আমার বিয়ের সময় স্মৃতি পার্টি, তারপরে নয়াখানের লোক, এইসব দিয়ে বিয়ে, ও বলতেছে।
পরে মনে করেন ওই ছেলে পাগলের মতো ছিল, ওই ছেলের মা ও হাতে পায়ে ধররা কান্নাকাটি এসব না মাথায় না নিয়ে যখন ফারুক আবার আমার সাথে যোগাযোগ করা শুরু করলো, তখন আমি আবার ফারুকরে বললাম, আচ্ছা ঠিক আছে তুমি আয়সা আমায় নিয়ে যাও। তা আমার ভাইয়ের অপারেশন হয়েছে 2 মাসও হয় নাই, নিয়ে গেলাম। ওখানে যেয়ে আমার ভাইয়ের ঔষধ বন্ধ, ওই যে আমার স্কুলে ভর্তি করেছিল ওটা তখন আমি আবার বললাম যে আমি শুরু করি, মোটামুটি শুরু করতেছি। তখন আমার ভাই ছোট, আমার ভাই তো অপারেশনের মানুষ, একটু একটু কিছু খাইতেই চাই। তখন আমি আলাদা করে চলে গেলাম, আমার সংসারে আমি চলে গেলাম। তখন অনেকটা ভালো একটা দিক ছিল আমার, মনে করেন 3টা মাস আমি যেমন জান্নাতের মধ্যে ছিলাম, এরকম আমার মনে হয়েছে আমার স্বামী, সংসারে ভাই, আমার মেয়ে নিয়ে অনেক ভালো একটা দিক ছিল ফারুকের। পরে 3 মাস পর কি হলো, ওর মা ওরে কি বুদ্ধি দিছে জানি না, 3 মাস পর ও হঠাৎ একদিন রাত্রে আমার ভাই বলতেছে যে আপু তোমার ঘরে কারেন্ট গেছে, গরম লাগতেছে, আমি তোমার শ্বশুর ঘরে যাই শুই। তা গেল আমার ভাইরা, আবার আমি ওখানে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিছি, তোর পড়ালেখায় ব্যস্ত। তারপর আমি আর কি বই নিয়ে বসছি, আমার শ্বশুর আছে এর মধ্যে, বলতেছে কি রে পড়া আছে? হ্যাঁ পড়ি। পড়া আছে, ঠিক আছে পড়ো, আমি কি বসা থাকবো? না। কয় ফাড়ি আছে? আমাকে না আসেনি। কয় ফারুক ফোন দেওয়া বলে তুই কই? বলে আমার আসতে দেরি হবে, তোমরা যে ঘুমায় পড়ো। তা আমি না খাইয়া বসে আছি, ও আইবো আমি খামু, বা আমার মেয়ের ঘুম পাড়াইছি। রাত্রে 12টা বাজে যাইয়া ও একটা মেয়ের আইসা নিয়ে দাঁড়ায়, পরে আমি একটা কিছু মাথায় নিয়ে আসতেই তো পারে, কিন্তু এটা যে কে আমার ধারণা ছিল না। আনলাম ঘরে, আমি চিল্লাচিল্লি করতেছি এত দেরি করে আসছো। তারপর হঠাৎ করে খেয়াল করলাম যে উনি কে, বলে যে এটা তোমার আপা হয়। ওটা আমার আপা হয়। পরে যখন বললাম, তারপর বললাম যে আপা হয় তো ভিতরে আসেন। আসলো, তোরে আমি বললাম যে হাত মুখ দিয়ে খাওয়ার জন্য আসো, তো হাত মুখ দিয়ে গেল। মেয়েটা মাঝে দরজায় খাড়ায় আছে, নড়েও না চড়েও না, অ্যাক্টিভে দাঁড়ায় আছে। তা আমি বলতাছি যে আপারে ডাক দাও, তুমি খাইবা, উনি চায় থাকবো নি। তারপরে মেয়েটা বললো না আমি খাইছি। ফারুক কি করলো, আমার সামনে ভাতগুলা নিয়া সবসময় ওই 3 মাস ও খাইয়া তারপর আমারে খাওয়াই দিত। ওই দিন কি করলো, ও ভাত নিয়ে নাড়তেছে। তো আমি বলতেছি তুমি খাইবা কোন সময়? আমি খামু কোন সময়, এতক্ষণ ধরে বসে আছে, আমার খিদা লাগছে, তাড়াতাড়ি করো। লোকে আমি খাইয়ে আসছি। ও বাইরে থেকে ওই মতের সঙ্গে একসাথে খাইছে। তাই আমি বললাম আমি এতক্ষণ ধরে না খাই আছি, তুমি বাইরে থেকে খাইছো? কয় হ্যাঁ। পরে আছে ঠিক আছে, না খাইলে নাই, এত কিছু মনে নেই করে ও আমার ডাকতেছে যা আসো বিছানাটা কই দিয়ে যাও। তা আমি বলতেছি এ আপা হইব কই? পরে কইতেছে যে তুমি ওই রুমে বিছানা করো, বাবুরে ওই রুমে নাও। তো যে ওয়ালকেটা ছিল ওটা আমার বাবুর নিয়ে অলগলাটা নিয়ে বলতেছি ও রুমে। আচ্ছা ও রুমে বিছনাও করলাম। তাই আমি ভাবছি ও রুমেও আমার সাথে শুইব, আপুটাই দিকে শুইব। পরে ও কি করলো, ও খাটের মধ্যে বসে আছে, আপুরা বললো যে তুমি শুয়ে পড়ো। তা আপু ওর পাশ দিয়ে যে খাটের মধ্যে শুয়ে পড়লো, ও বসে আছে, ও নড়ে না। পরে আমি বললাম কি ব্যাপার, তুমি আসো না? ও আসে না। তখন আমার মনে কিছু একটা বাড়ি খেলো। আমি সারা রাত মাঝ দরজায় বসে আসি, কিন্তু আমার কোনো কথা নাই, শুধু চোখ দিয়ে পানি পড়তেছে যে আসলে কি হইতাছে। পরে সকালবেলা আমার শাশুড়ির খবর দিলাম। খবর দেওয়ার পর আমার শাশুড়িও কিছু করলো না। 3 দিন মেয়েটা আমাদের বাড়িতেই থাকলো, কিন্তু আমার ভাইরা এক বিন্দু বুঝতে দেয় নাই যে ফারুক করে আনছে কি ভালো মন্দ। আমার ভাইরা এতটুকু বুঝতে দেয় নাই, যার জন্য আজও পর্যন্ত আমার ভাই বলতে পারে না এইসব কিছুই হয় নাই। পরের দিন যখন ওর মার সাথে আমি বললাম যে এরকম করে আনতেই পারে, ভালো কথা, বিয়ে করছে ভালো কথা, আমি কিন্তু বিয়ের কথাটাও তুলি নাই। আমি যখন বলছি এ মেয়েটা কে, ও আনছে খালাতো বোন বইলা, তো খালাতো বোন ভালো কথা, তুই এক বিছানায় থাকে কি কইরা, কতই ছোট মানুষ, এইসব বুঝবি না। তো হ্যাঁ আমি মানলাম আমি ছোট মানুষ, আমার বয়স 14, কিন্তু আমার তো এতটুক বুঝার ক্ষমতা আছে এক বিছানায় কি করে শুইতে। তো পরে আমারে বললো কি যে হ্যাঁ বিয়ে করছে আনছে, তো তোর কি? এটা আপনাকে কে বলেছে? আপনার শাশুড়ি? শাশুড়ি বলতেছে। তো আমার শাশুড়ির ঘরে নিয়ে যায়, আমার শাশুড়ির ঘরেই থাকে, ফালুক আমার সাথে থাকে, আমার ভাইটা মাদ্রাসায় আসে যায়, আমার ভাই কিছুই জানে না। পরে মনে করেন 3 দিন পর ওই মেয়েটা ও মেয়ের বাসায় চলে যায়। আমার ঘরে আমার অশান্তি শুরু হয়। ফারুকের মেজো বোন যেটা, ওটার হাজব্যান্ড আবার ঘর জামাই থাকে, ওটাকেই না আমার ঘরে তুললো। আমার সংসার তো চলেই, এর মাঝে ওই সংসার ওই ঘরেই থাকবে। ওদের ঘরে 2টা বাচ্চা আছে, আর ওরা আর কাদের ঘরে 2টো বাচ্চা? ওই আমার ননাসের ঘরে, ওরা এখানে থাকবে। তো এক পর্যায়ে আর কি আমি বিষয়টা মাইনা নিতে পারি না। আমি অনেক চিল্লাচিল্লি করার পরে ওরে বলি যে আমি এগুলা পারবো না। আপনার বিয়ে হয়েছে 12 বছর বয়সে, আপনার কথা যদি ঠিক থেকে থাকেন তখন আপনার বয়স 14 বছর, আপনার তখন একটা বাচ্চাও হয়ে গেছে। বাচ্চার বয়স তখন কত, 1 বছর বা 2 বছর? হ্যাঁ 1 বছর। 1 বছর। আর আলটিমেটলি হচ্ছে এই সময়ে আপনার হাজবেন্ড আরেকটা বিয়ে করেছে। ওকে, পরে ওরে আমি বলার পর আমি বলতেছি আমি থাকবো না তোর সাথে। আপনার মা কোথায় তখন? তখন আমার মা বিদেশ। তখনও বিদেশ। আচ্ছা। তখন আমারে যখন অনেক মারধর করে আর কি, পরে এক পর্যায়ে আমার অনেক মারে আর কেউ বলতেছে তোরে পাগল বানাই দিমু, তোরে পাগল বানাই ছেলা দিমু। তারপর আমি কি করলাম, মায়ের খাইয়া সকালবেলা উঠা ওরা আমি বললাম তুমি আমার এরকম করে মারতে পারলা,
আমি তো তোমার কাছে ইচ্ছা করে আসি নাই। এর মধ্যে ও সবাইরে জানাইছি কি আমার বাড়ির লোক ওর বাড়ির লোক সবাইরে জানাইছো আমাদের মধ্যে কোনো একটা সম্পর্ক ছিল, আমরা প্রেম করে বিয়ে করছি, এই আমি ওর কাছে চট্টগ্রাম গেছি, কিন্তু ও আমার আনে নাই। ও জানাইছে এরকম যাতে করে আমি ফ্যামিলিতে ব্যাক করতে না পারে। ও এরকম জানাইছে যে আমি চট্টগ্রাম গেছি ইচ্ছা কইরা স্বইচ্ছায়, ও আমারে নেই নাই। আমার বাড়িতেও এটা বুঝাইছে, ওর বাড়িতেও এটা বুঝাইছে। তো আমি যখন ওর ভাত খামু ও সংসার করমু, আমার ভিতরে তো কিছু ছিল না যে হ্যাঁ আমি ওর কথা দুই করমু। আচ্ছা ঠিক আছে, ও যা বলছে এটাই সত্যি, আমার সত্যি মিথ্যে প্রয়োজন নাই, এটা ভাইবা আমি আর ওরে কিছু বলি নাই। আমার বাড়ি তারপরে কি হইল, আপনার কি করলেন আপনি? পরে মনে করেন আমার বাড়ির লোকেরা সত্যি কিছু বলি নাই, ও আমার অনেক মারার পরে আমি যাই কেস করি। কেস করলেন? আমি জানি না ওদিকে রাস্তাঘাটও চিনি না। খাইয়া সকালবেলা আমার ভাইটারে আর আমার মেয়েটারে না খাওয়া অবস্থায়, এর মধ্যে মারামারির মধ্যেও আমার 1 মাস না খাওয়া রাখছে। আপনি 1 মাস তো না খেয়ে থাকতে পারেন না, মানে খাওয়ার কোনো রুটিন ছিল না? আসলে রুটিন বলতে কি আমার টোটালি কোনো কিছু খাইতেই দেয় নাই। ওই ঘরের পাশের যে ঘর ছিল না, উনি টিনের ঘর ছিল, তো আমার টিন কাইটা নিচ দিয়া খাবার দিয়া যাইতো, কিন্তু আমার শাশুড়ি জানতো না। ওইটা খাইতেন আপনি? ওটা খাইতাম। তো পরে আমার ভাই ভাইরা ওটা খাওয়াইতাম, আমার মেয়েরও ওটা খাওয়াইতাম। পরে যখন ওনারা জানতে পারলো যে উনি আমার এরকম করে খাবার দেয়, ওনার উপর কিন্তু অনেক চাপ সৃষ্টি হয়েছে। কে ছিল উনি? উনি কেউই ছিল না, ও ওদিকেরও কেউই ছিল না, কিন্তু ওখানে যায় জায়গা কিনছে, জায়গা বাড়ির প্রদেশী আর কি। তো আপনি যেটা বলছিলেন যে আপনি পুলিশের কাছে গেলেন, মামলা করলেন, কিভাবে করলেন? মনে করেন ও আমারে 500 টাকা দিছিল যে ডাক্তারের কাছে যাবি, ওই টাকাটা নিয়ে রাত্রে মাইরা আবার 500 টাকা দিছে ডাক্তারের কাছে যাই। আমি বললাম তুই আমার প্রত্যেকবার মারস, এবার আমি কিছু করুম। প্রতিবার যখন আমার মারে আশেপাশের লোকজন আমারে বলে যে তুই ওর ভাত খাস না, ও সংসারে চলে যা। ওর আরেকটা বউ তখন আপনাদের ঘরেই? না, তখন ওই 3 দিন থাকার পর ওই বউয়ের বাসায় চলে গেছে। আচ্ছা, পরে কি করছে? ও পেশায় কি করতো, ফারুক পেশায় কি করতো, ও গাড়ি কিনা দিছিলাম। কিসের গাড়ি? ওই মিনি ট্রাকগুলো আছে না, ওগুলা চালাতো। মানে আপনার মায়ের টাকা দিয়ে? মার টাকা দিয়ে না, কিস্তি তুলছি, কিন্তু মার থেকে নিতে হইতো কিস্তিগুলো আর কি, মার থেকে ধরতে গেলে আদায় করা হইতো। ঠিক আছে, বলেন আপনি কি করলেন? রাস্তায় যেয়ে দাঁড়াইছি, এমন অবস্থায় আমি পুলিশের কাছে যাইতে কোন জায়গায় যাইতে হইব এটাও জানতাম না। তো এক পর্যায়ে একটা লোক আমারে দেখা বলল যে কই যেবা, বলো আমি এরকম মারছে, আমি কেস করবো। তো ওই লোকটা বিনা স্বার্থে বিনা ভাড়ায় আমারে নিয়ে যায় থানায়। তারপর যাই কেস লিখলো, উনি 200 টাকা রাখছিল, এরপর স্যারের কাছে নিয়ে যায়, এসআই স্যারের কাছে নিয়ে যায়। এসআই স্যার মনে করেন বলে আচ্ছা ঠিক আছে দেখবো, টাকা দেন। তো 500 টাকা আমার কাছে ছিল। তারপর কইছি আমার আছে 1 টাকাও নাই, আমি এরকম রাস্তার মধ্যে আসছি, এক ব্যক্তি আমার নিয়ে আসছে, আমি এতটুকু, এর বেশি আমার কাছে আর কিচ্ছু নাই। এটা শোনার পর ও যে কেসটা লেখছে, উনি চোখের পানি ছেড়ে দিল। এরপর মনে করেন আমি বললাম আপনি কেস যদি নেন, যদি মায়া লাগে, যদি আপনার ঘরে মেয়ে থেকে থাকে তো নেন, আর যদি না নেন তাহলে কিছু করার নেই, আমি চলে যাই। এটা বলে আমি চলে আসি। চলে আসার পর ওনার নাম্বারটা নিয়ে আসি, এসআই স্যারের নাম্বারটা আমি নিয়ে আসি। পরে আসার সময় ওই যে কেস লিখছে, উনি আবার আমার 1 কাপ চা খাওয়াইলো আর 100 টাকা দিয়ে বললো গাড়ি ভাড়াতে চলে যাবো। তো গাড়ি ভাড়াতে আসার সময় ফারুক আবার আমারে দেখছে যে আমি থানার এদিক দিয়ে আসতেছি, ও গাড়ি চালাইতেছে। পরে মনে করেন ও থানা থেকে ওইদিকে গেছে, থানার ওইদিকে গেছে, ও কিছু জানতে পারা নাই যে আমি গেছি কি ভালো মন্দ। বাসায় আইসা আমারে জিজ্ঞেস করছে কই গেছলে? কাজিরাট। আমি কই কাজিরাট, আমি ডাক্তারের কাছে গেছিলাম। কই কাজিরাট তো কোন ডাক্তারের দোকান নাই। তা আমি বলতেছি একজন বলছিল আছে, তো গেছিলাম, ভাই একটা বানাইটা না বলে দিছে। পরে আমারে তোমার মায়ের সাথে ফোন করতে দেয় না। যাই হোক, এক ভাবির মোবাইল দিয়ে ফোন করি, অনেক কষ্টে ফোন করে বললাম মা আমি তো একটা কাজ করে ফেলছি, এমনি মন মারছে, তোমারে এতদিন জানাই না। ওর কাছে আমি যতই মার খাইছি আমি কিন্তু আমার মারে জানাইনি, ঠিক আছে। পরে মনে করেন মায়েরে জানানোর পর মায়ে কয় তুই এটা কি করছস, তুই কেস কেন করছস, তুই এটা ভুল করছস। মার বললো আমারে মারছে, ওটা কি ভুল না? এটা বলার পর মা মনে করেন আর কিছু ভাবলো না, মা টিকিট কাটলো, মা বাংলাদেশে চলে আসে। মা ডাইরেক্ট আমার শ্বশুর বাড়ি আসে কেস করে 1 সপ্তাহ পর। এর মধ্যে আমার মারধর করছে, আমি হসপিটালও আমার নিয়ে যাওয়া হয়েছে, যারা হসপিটাল নিছে তারাও মার খাইছে আমার জন্য। এরকমভাবে মারতো, আর যতবার মারতো তো ওই আমার বাবা যেমন আমার সামনে রেখে আমার মারে মারতো না, ওরকম আমার মেয়েটারে আর আমার ভাইটারে সামনে রেখে আমারে মারতো। তো হয়তো বা ওই সময়টায় আমার ভাইটারে নিয়ে গেছিলাম দেখে আমি জীবিত আছি। আজ পর্যন্ত যতবার মারছে আমার মায়েরা ফেলার চেষ্টা করছে, ততবার আমার ভাইটা সামনে যায় দাঁড়াইছে। আর পরে ওরা আর কি করব, ওরা আর কিছু করার নাই। মায়ে গেল, মায়ে যাওয়ার পর মা অনেক টাকা পয়সা ভাঙলো কেসের মধ্যে। আমরা যদি 5,000 খাওয়াই, ওরা 10,000 খাওয়াই, ওরা যদি 10,000 খাওয়াই, আমরা 20,000 খাই। এরকম করতে করতে এক পর্যায়ে কেসটা কিভাবে ওরা নামাই নিয়ে এসে পড়ছে টাকা দিয়ে। তো কি করছে,
মা বলতেছে ৩ দিন পর মা বলতেছে কয় আমি বাসায় চলে যাই, আমার তো ঘর দরজা ঝাড়তে লাগবো। এতদিন পর ৩-৪ বছর ২ বছর ধরে ঘরটা এরকমভাবে পড়ে আছে, তুই আয়। তো আমি বলি মা আমি তো আসার পর মতো ৭-৮টা মাস ধরে কেসটা কি হইলো? তারপরেও কেসটা কি হলো নাকি? কেসটা আর হয় নাই। পরে আর টাকা দিয়ে সব মীমাংসা কইরা একদম মাটি পুরা ঠান্ডা, কোনো কথা নাই। পরে মা চলে আসার পর মা এক জায়গায় দিয়ে আমার বাড়িটা তখন বন্যায়, আমার ঘর ঠিক আছে আমার মারধর করার মনে করেন ১ মাস আগে নাজিলাট বন্যা হয়েছিল, হয়তো শুনছিলেন, চট্টগ্রাম তোলা গেছিল পুরা। তা আমার ঘরে প্রায় আমার বুক সমান পানি, আমার ঘরের পিঁড়া টিরা সব কিছু নিয়ে গেছে, শুধু আমার ঘরটা পাখা ছিল দেখে আমার ঘরটা টিকে ছিল একটা স্রোতার মুখে। তো এই মনে করেন আমার শুধু 2টা টিনের জন্য আমার ঘরটা ছিল। পরে আমার ভাই আর আমার মা বিদেশ থেকে আসার পর আমারে যে মারছে ওদিকে না চেয়া আমি বলছি যে মা আমি ওর ভাতই খাম, মানুষ কত কষ্ট করে ভাত খায় না, গাজরের ভাত খায়, জোয়ার ভাত খায়, আমি ওর ভাত খাম। তারপরও বলছেন আপনি ফারুকের ভাত, আমার একটা মেয়ে আছে আমি খাম, কারণ আমার মায়ও ও বাবারে রাইখা চলে আইছে, আমিও যদি চলে যাই তাহলে মানে আপনি চিন্তা করেছেন যে আপনার মতোই যদি আপনার মেয়েটার ফিউচার হয়? যাতে না হয় সেজন্য। পরে কি করলাম, মারে এইসব বুঝে আমারে বাসা পাঠিয়ে দিলাম। মা আসলো, মা আসা 3 দিন পর মনে করেন আমার উপরে আবার মারধর করার পর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমারে মারধর করিস না, আমি বাসা থেকে ঘুরে আসি, আমি আবার চলে আসবো, বাসা থেকে ঘুরে আসি। পরে বলতেছে তুই তো গেলাবি না। পরে কইতেছি না আমি, তখন গ্রামের মানুষ একটা প্রশ্ন তুললো কি, কয় তোমরা যে বিয়ে করছো এই বিয়ের প্রমাণটা দাও। আমারে বলতেছে বিয়ের প্রমাণ দিতাম। ও বলে আমরা কোনো বিয়ে করি নাই, এতদিন আমরা অবৈধ সংসার করছি। এটা যখন ও বলে তখন আমি বলি যে ওই যে লেখালেখি দেখছি, আমি বলি না আমি আলহামদুলিল্লাহ কইছি ঠিকই, কিন্তু আমার তো এতটুকু খেয়াল আছে যে ও সময় কিছু লেখালেখি হয়েছিল। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে ও প্রমাণ দাও। ও বলে না এর কোনো প্রমাণ নেই। আমার বিয়ে তো হয়েছিল কক্সবাজার চকরিয়া, ওই ঠিকানাটা আমার মারেও দেয় না আমারও দেয় না। এক পর্যায়ে আমি বললাম আচ্ছা ঠিক আছে তুই ঠিকানা দিবি না ভালো কথা, আমিও অসুস্থ, তুই আমারে টাকা দে আমি বাসায় যাম। কই আমি তোর 1 টাকাও দিতাম না, তুই যদি বাসা থেকে সুস্থ হয়ে আইতে পারস তাইলে তুই যা, কিভাবে যাবি, তারপর আবার চলে আসস। তারপর আমি মা থেকে টাকা নিয়ে 800 টাকা নিলাম, টাকা নিয়ে বাসায় চলে গেলাম। বাসায় চলে যাওয়ার পর ওর মারে বললাম বুঝাইয়া যে মা আমি ওর ভাত খামো না, বাস এতটুকুই। এরপর ওই ওদের গ্রামের মাতবর চেয়ারম্যানরা বলতেছে কি ব্যাপার তুমি প্রমাণ দিতে পারতাছো না, তাইলে সত্যি সত্যি এতদিন অবৈধ সংসার করছো। পরে আবার আমি আমার মা থেকে মনে করেন খোঁজে টোজে টাকা নিয়ে যেই জায়গায় বিয়ে হয়েছিল ওই জায়গাটি গেছি, আমি ওই জায়গাটায় যাইয়া ওই কাজিরে খুঁজে বাইর করছি, আমি একা, আমার মেয়ে আমার মার কাছে আর আমি একা। ওই কাজিরে চট্টগ্রাম চকরিয়া যাইয়া ওই কাজী মতিনরে খুঁজে বাইর করার পরে ওই কাজীর অনেক বুঝে টুঝে টাকা পয়সা কিছু দিয়ে আমার বন্ধু বান্ধব কতগুলো ছিল, ওই যে বন্ধু বান্ধব গুলো কিন্তু আমার না, বন্ধু বান্ধব ওরই, ওই যে আমার মেসেঞ্জার বুঝাইছে, ফেসবুক বুঝাইছে যে এই যে দেখ ফেসবুক এমনে চালায়, মেসেঞ্জার এভাবে চালায়, এভাবে চেটিং করে। তো ওর বন্ধু বান্ধবগুলোরই আমি ফোন দিছি এরকম। তখন ওর বন্ধু বান্ধবগুলো ওর হয়ে আর একটাও কথা কয় না, সবাই আমার হয়ে কথা বলে। পরে আমি যখন বুঝা বললাম যে ভাই আমি তো এরকম কাবিনের কাগজ নিতে আসছি, তো আমারে দেয় না টাকা ছাড়া, আমার কাছে তো যাওয়ার বাড়াও নাই, এটা বলার পরে বলতেছে আচ্ছা ঠিক আছে আমরা দেই। তারপর ওনারা 4-5 জন ম্যানেজ করে আমার 5,000 টাকা দেয়, ওইটা দিয়ে আমি কাবিনের কাগজটা তুলে নিয়ে যাই। কিন্তু নিয়ে যেয়েও কিছু করতে পারিনি, ওই ছবিতুল্লাহ ইমোতে মাতবরের কাছে দিছিলাম। তারপর কি আমি ওর ভাত খামো না। এর মধ্যে আমার বাবা কি করলো, 12 বছর পর আমার মারে বলল কি আমার মেয়ের সাথে এত বড় অন্যায় হয়েছে। যেই বাবা নিয়ে বলতো যে ও আমার জন্মের না, ওই বাবা বলতেছে আমার মেয়ের সাথে যখন অত কিছু হয়েছে আমি কি শেষ দিকে ছাড়ুন। ও আমার বাবার দোকান ভাগ জুড়াই এই গুলাই কইরা আমার মারে আর কি একটু রকম পটাইলো। মায়েরে পটানোর পর মা বলতেছে 12 বছর পর যখন ও মেয়ে স্বীকার করছে এর জন্য এত কিছু করতেছে বা করব, তাহলে ওরা আমি আনতেই পারি। গ্রামের সবাই বলছে দেখ তুই ওরে আনিস না, আমার বাবারে ডাইরেক্ট ধুয়া করছে যে ওরে কিন্তু তোর সংসার আবার আনিস না। তো আমার মা আনছে, আনার পর আমরাও ভাবছি বাবা পাইছি দুনিয়া পাইছি। তো বাবা পাইছে দুনিয়া পাইছে এটা ভেবে বাবারে খুব হাসি মুখ করে অনেক 6-7 দিন সংসার কাইটা গেছে। পরে আমি বললাম যে আমি কিছু একটা করবো, হয়তো আমার মেয়েটার ভবিষ্যৎ অন্ধকার,
এটা বলার পর 1 সপ্তাহের মধ্যে আমার মারে পড়ু। আমার মা এতদিন যে বিদেশ করছে যা ছিল আমার বাবা হাত করে নিচ্ছে। মানে এইসব কাজ করে, ধান্দাবাজি করে। তো আমার মারে কিভাবেই করছে এসব করে, আমার মাও বুঝতে পারে নাই যে আমার মারা একদম সর্বশান্ত করে দিছে। তারপরে আমার মা কি করলো, 1 সপ্তাহের মধ্যে এরকম পরপর আমি বলতেছি, আমার বাবাও কি করলো, আমার মায়ের সাথে আবার ঝগড়াঝাটি। তো যখন বলল তুই এরকম করলে কোনো লাভ নেই, এখন সবকিছু তো আমার বাবার। বাবা বলতেছে মারের কথা বলার পর মা বলে আচ্ছা ঠিক আছে সবকিছু তোমার, তাহলে তুমি সংসার চালাও। কই চালামু, আমি ভুষা মাল রাখছি, ভুষা মালের জন্য তুই টাকা দে। মা বলে আমি টাকা দিব, কই যা ছিল তোমার তো দিয়ে দিছি, কই কিস্তি তুলা দে। শেষ পর্যায়ে মা একটা কিস্তি তুলা দেয়। কিস্তি তুলা দেওয়ার পর বাবা ওই কিস্তির টাকা নিয়ে বাবা চলে যায়। তো ওই সময় আমাদের সংসারটা এরকম পর্যায়ে যায়, একবেলা খাই তো আরেক বেলা তাকায় থাকি। তখন আমি বললাম মা আমি কিছু একটা করবো। তো মা কি করলো, বয়স বাড়ায়া আমার জন্ম তারিখ হলো 2002 সালের এপ্রিল মাসের 3 তারিখে। তো আমার জন্মের 1995 সালে না কয় সালে আর কি, আমার 25 বছর করে একটা পাসপোর্ট করে, জন্ম নিবন্ধনের কার্ড করে 11 দিনে আমার মা পাসপোর্টটা বের করে। ওকে টাকা দিয়ে ধার কইরা টাকা নিয়ে আমার পাসপোর্ট করছে আমার বাহিরে পাঠাই দিন। বাবা 1 মাস পর আবার আইসা বলতেছে আমি সংসারে হাল ধরমু, মায়েরে বিদেশ পাঠান লাগতো না, মায়েরে বিয়ে দিমু। আমার মেয়েটা আছে বলতেছে নাপি, আমি বলবো মায়া বিয়ে দি। তখন আমি জানতাম না, কিন্তু আমি খোঁজ নিয়ে দেখছি এমন একটা ছেলের সাথে বিয়ে দিতে চায় যে মনে করেন, আমি মনে করি যদি গরিবের ভাতও খায়, না বাস্তলেও থাকে তাও সুখ আছে, কিন্তু যারা নেশা করে তাদের ভিতরে সুখ নেই। এটা জানার পর আমি মনে করেন বাবার সাথে অনেক রাগারাগি, অনেক কিছু। পরে আমি আবার ফারুকের সাথে যোগাযোগ করা শুরু করি লুকাই ঠুকা। আমি চলে আসার পর বাবা 3 মাস আমার মোবাইলটা বন্ধ রাখে। বন্ধ রাখার পরে ফারুক আমার ফোন দিয়ে পারি না, আমিও ফারুকের কাছে ফোন দিতে পারি না। তো ও ভাবে যে ওর ভাত খামো না, এই জন্য যোগাযোগ করি না। তো এটা বাবার পর ও আমার টেনশন মাথা থেকে ছেড়ে দেবে। ওই যে আগে একটা বিয়ে করছে, ওই বিয়ের পরও আমাদের নারায়ণগঞ্জ এর মধ্যে এদিকে এসে একটা গার্মেন্টসের মেরে বিয়ে করে। মানে ও সে বিয়ের পরে আছে আর কি। হ্যাঁ, পরে আমি জানতে পারি, যে কোনোভাবে জানতে পারার পর ওরে বলি যে তুমি এরকম বিয়ে করছো। বিয়ে করছি, ঠিক আছে, তুই যদি নারায়ণগঞ্জ আইসা আমার জন্য টাউনে আইসা কোনো একটা কাজকর্ম ঠিক করস, তাইলে আমি তোর কাছে এরপর একটা বাসার লবি, তুই আর আমি থাকমু। তো আমি বললাম যে বাবা আমি বিয়ে করবো না। তখন আমার বাবা মারে অনেক মারধর করে, আপনি আবার চলে যান ফারুকের কাছে, চলে যায় কেন আমার কাছে আসেন, আপনি যান। যে রাজি ছিলেন। হ্যাঁ, পরে বাবা আমারে অনেক মারলো। মনে করেন আমারে তো বাবুর আব্বু মারছে, ফারুক তো আমারে মারছে, কিন্তু ফারুকের থেকে দ্বিগুণ আমার বাবা আমারে মারছে। পরে মা আমার জন্য অনেক মায়ের খাইলো। পরের দিন আমি বললাম যে আমি থাকবো না, আমি জেলা যাবো। তো কিছুতেই আমার ঘর থেকে বেরোইতে দেয় না আমার মা। পরে কি করলাম, বললাম আমি খালা বাসায় যাবো, আমার কাছে ভালো লাগতেছে না, আমি ভালোবাসা যাবো, এটা বইলা আর 40টা টাকা নিয়ে আমি ঘর থেকে বেরিয়েছি, গাড়ি ভাড়া নিয়ে আর কি 40টা টাকা দিয়ে ঘর থেকে বেরিয়েছি। এরপর আমি পাসপোর্ট করতে যে একটা মেয়ের সাথে ওই সেন্টারে থাকে না, ওই সেন্টারে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়েছিল। ওই মেয়েটার আমি কল করলাম যে শাপলা আমি তো এরকম বাসা থেকে বেরোয় চলে আসছি, এখন আমি তোমার কাছে যাবো, আমি আর খালার গোল বাসায় গেলাম না, আমি ডাকাটুঙ্গি আবদুল্লাপুর চলে আসি মেয়েটার কাছে। মাথায় তিক দিয়ে আমার মেয়ে কই গেছে, মা তো পুরা পাগল, বাবা পুরা আর কি ছড়াই দিছে যে অন্য ছেলের সাথে রিলেশন ছিল, অন্য গেছে এরকম। আর এর মধ্যে আমার যে মোবাইলটা ছিল ওখানে আর কি আমার দেবর, তারপর হইলো ওর গ্রামের আশেপাশে বা অন্য যারা গাড়ি চালাতো 2-1 জনের নাম্বার ছিল না, ওরকম নাম্বারগুলো নিয়ে সবাইরে আমার বাবা বিরক্ত করলো যে কার সাথে গেছে আমার মেয়ে, এগুলো আসলে লোক দেখানোর জন্য। পরে আমার বাবা এরকম করার পরে আমি চলে আসলাম। তারপর ওই ফেসবুকে ওরই বন্ধু এক আনোয়ার, ও মান থাকে, ও কি করলো হঠাৎ করে আমার ফোন দিল। তখন আমি ওই শাপলার কাছে, যে মেয়েটার সাথে আমার পরিচয় হয়েছিল, ও মেয়েটার কাছে, শাপলার কাছে। পরে কি করলাম, ও শাপলার কাছে যাওয়ার পর আমি ঘুম, আনোয়ার কল দিছে আমারে, কল দেওয়ার পর আমি রিসিভ করে না, ও রিসিভ করে বললো যে মিম কই, হলে মিম তো ঘুমাইতেছে, ও তো অনেক অসুস্থ, ও তো বাড়ি সেরা চলে আসছে, ওর বাবার অনেক মারধর করছে, ও তো এখন চলে আসছে, ও কি কিছু খাইছে। ওই আনোয়ার আবার আমার প্রতি একটু দুর্বল ছিল, এটা আমি জানতাম না, তখন জানলাম আর কি, ও কি কিছু খাইছে। পরে শাপলা বললো মা খায় নাই, আমার কাছে টাকা নাই, খাওয়াইতে পারি নাই। ওই ছেলে আবার কি করছে, আমারে কিছু না বলে আমার সাথে, কিন্তু ওর সাথে তখন ওরকম কোনো সম্পর্ক নাই, বন্ধু যে বন্ধু হিসাবে কোনো সম্পর্ক নেই। ও কি করলো, বললো যে তুমি এখন বিকাশের দোকানে যাও। ওই মেয়েটা সাথে বিকাশের দোকানে যাওয়ার পর 10,000 টাকা দেওয়া রে আমার খাওয়ানোর জন্য।
কিন্তু আমি জানি না। পরে মেয়েটা আমারে নিয়ে আমারে কিছু বলে না, আমার ফোনে আর ফোন দেয় না। ওই শাপলার নাম্বার নিয়ে শাপলার সাথে যোগাযোগ করে, আমি কেমন আছি, ভালো আছি কিনা শাপলারে জিজ্ঞেস করে, আমি তো আমারে জিজ্ঞেস করে, পরে শাপলা আমারে খাওয়াইতেছে দাওয়াইতেছে খুব ভালো। এর মধ্যে আরেকটা ছেলে, ওর নামটা আমি ভাঙতে যাইতেছি না, ওই ছেলেটাই মেসেঞ্জারে আমারে, ওই ছেলেটার সাথে আমার অনেক দিন ধরে যোগাযোগ, আমার মেয়ে আছে, আমার কিভাবে সংসার ফালায় আমি আসছি, আমার বাবা মারে মারধর করে, টোটালি সব জানে ফেসবুকে। হ্যাঁ, মেসেঞ্জারের কতগুলা গ্রুপ থাকে না, ওই গ্রুপ থেকে সব জানে। সব জানার পর তারপর ও বলল কি ওরে কিন্তু আমি প্রথম আঙ্কেল ডাকছিলাম, ওই ছেলেটারে প্রথমে আমি আঙ্কেল ডাকছিলাম। পরে ওই ছেলেটা বলে যে আমি বলতেছি যে এক পর্যায়ে যখন আমি ওই টুঙ্গি আব্দুল্লাহপুরে চলে আসি, এরপর আস্তে আস্তে আমি ওই মেসেঞ্জারে কথা বলা শুরু করি, ফারুকের সাথেও আর ওর বন্ধু বান্ধবের সাথেও, আর আমার কিছু বন্ধু বান্ধব আছে ওদের সাথেও। এরকম করতে করতে অনেক বন্ধু বান্ধব হয়ে গেল। তো ওই ছেলেটা বলতেছে যে তখন আমার ফেসবুকে সবাই বাবদি নামে চিনতো, তো যেখানেই মারিয়া নামটা শুনে ওইখানেই আমার হাজবেন্ড ফারুক আমার ভাইরাল করে, ওই অন্য মানুষের বডিতে আমার ফেস টেস্ট লাগায় ভাইরাল টেরাল করে অপমান করে। তো আমার এক ফ্রেন্ড আমার মিমাক্তার নামে একটা আইডি খুলে দিল। তো মিমাক্তার নামে আইডি খুলে দেওয়ার পর ও তখন থেকে আমার মিম মিম বলে। যখন ওই ছেলের সাথে আমার পরিচয় হলো, ওই ছেলের সাথে পরিচয় হওয়ার পরে আমি বলতাছি যে এরকম এরকম, আমার একদিন জিজ্ঞাসা করতেছে যে তোমার সমস্যা কি, তুমি কারোর সাথে বেশি মিশো না কেন, আর তোমারে দেখলে সবাই তো অপমান করে কেন। এইটা যখন বলছে তখন আমি সবকিছু ওর কাছে ভাঙ্গা বললাম। তখন ও আমারে বললো আমার একটা বোন আছে, ও ইন্ডিয়া চলে গেছে, ওর নাম আমার নাম, যেটা ওর নাম ওইটা। তো এক পর্যায়ে বললো যে তুমি যদি আমাদের এখানে আসো তাহলে আমি কাজ ঠিক করে দিতে পারি তোমারে। তো আমি এতটুকু বিশ্বাস নিয়ে গেছিলাম, আর যাওয়ার আগে আমার এতটুকু ভরসা দিছিল যে ওর কাছে যাওয়ার পর আমার কোনো ক্ষতি হইব না, আমার গায়ে একটা আছরও লাগবো না। যাওয়ার পর যেটা হইলো, কিছুদিন ভালো হয়েছিলাম, একটা বাসায় উঠলাম, উঠার পর ওই ছেলের সাথে মনে করেন ও আমারে কাজ ঠিক করে দেয়, কাজ টাজ করি। পরে এক সময় এক পর্যায়ে ও আমারে কি করলো, আমার অনিচ্ছাকৃত ভাবে ও আমার পুরোটা যায় না, ও আমার সাথে জোর করে মনে করেন ফিজিক্যাল ভাবে একটা, হ্যাঁ, পরে এরকম করতে লাগলো। এরকম করতে করতে তিনবার আমার সাথে এরকম বাজে, এরকম হয়েছে বাচ্চাটা তখন আমার মার কাছে। তো আপনি ছেলেটার কাছে কেন গেলেন? ওই ছেলেটার কাছে তো আমি যাই নাই, ওই যে আমি টুঙ্গি চলে আসি, আমার বাচ্চা টাচ্চা বাবা মা সব ফালায় রাইখা, টুঙ্গির থেকেও আমার বললো যে তুমি এদিকে আসলে না, আমি বর্তমানে কিছু করতেছি না। বর্তমানে হাজবেন্ডের সাথে আপনার কোনো ফারুকের সঙ্গে কোনো সম্পর্ক না। আচ্ছা, আর এখন আপনার কিভাবে চলে? আপনার বাচ্চাটা কোথায় থাকে? আমার বাচ্চাটা আমার মার কাছেই থাকে, আমিও আমার মার কাছেই আছি। আর আমি চলে যাওয়ার পর আমার বাবা বাসা থেকে তাড়ানোর পর এর এক সপ্তাহ পর আমার বাবা নিজেও চলে যায়। সেটা নাই বা জানলাম, আজকে এই ঘটনাটা পুরোটা শোনার সময় আমি যথেষ্ট ধৈর্য হাঁটিয়েছি বিকজ অফ গল্প বলার স্টাইলে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বলার সুযোগ দেওয়া উচিত। যারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনেছেন তাদেরকে বেশ কয়েকটা কথা বলার জন্য, এবং এই কথাগুলো যে খুব বেশি নতুন তা না। একটা যেটা হচ্ছে কি প্রথম কথা হচ্ছে যে আপনার আসলেই আগারা তেমন কোনো দোষী নাই। আপনি বর্তমানে বয়স হচ্ছে 18 বছর, আপনি এর মধ্যেই আপনার বাচ্চার বয়স 4 বছর, যাকে কোলে করে নিয়ে এসছেন আপনি, এবং আপনি যে ভাইয়ের কথা বলছিলেন সেই ভাইও আপনার সঙ্গে বোধহয় এসছে। জি। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে মিম আপনার এই 18 বছর বয়সে কোনো দোষী নেই। আপনি যতগুলো ভুল এখানে করেছেন, আপনি বয়সের খাতিরে সবগুলো ভুলের এক ধরনের মাপ পেয়ে যান। কেন পান আমি সেটা বলি। কারণটা হচ্ছে এই 18 বছর বয়স বা 20-22 বছর বয়স ম্যাচুরিটির জন্য খুব বেশি বয়স না। মেন্টাল ম্যাচুরিটি যেটাকে আমরা বলি, মানসিকভাবে পরিপক্ক হওয়া বাংলায় যেটাকে বলে, তো সেটার জন্য বয়স তেমন কোনো বয়স না। কিন্তু এই 18 বছরে আপনার জীবনে যত বড় বড় ঝড় গেছে, সেটা সারা জীবনেও অনেক মানুষ সেটা ফেস করে না। আপনি আজকে কষ্ট করে এখানে এসছেন, গল্পটা বললেন, এবং আমি জানি বাংলাদেশের অনেক মেয়ের, প্রত্যন্ত গ্রামাঞ্চলের অনেক মেয়ের জীবন গল্পই হয়তো আপনার মতো। তো সেই জায়গাটা থেকে আমি আপনাকে রিকোয়েস্ট করব, মূল ফোকাসটা হওয়া উচিত আপনার লেখাপড়া। এখনও মাত্র 18 বছর বয়স আপনার। এই লেখাপড়া এবং পাশাপাশি কিছু কাজ করে নিজের পায়ে, কারণ আমার এখনো ইচ্ছা করে পড়ালেখা করতে, কিন্তু আমি যে আজকে এখানে আসা হয়েছে আমার, ঠিক আছে, আমি আসছি, ঠিক আছে আমি আসছি, কিন্তু আমি যাইবো কি করে এটা কিন্তু এখন আমার ঠিক নাই। মানে আপনি অর্থনৈতিক সাপোর্টের কথা বলতেছেন, হ্যাঁ, কিন্তু আপনার ইচ্ছা থাকলে সেটা সম্ভব। মানে আপনি যদি ইচ্ছা করেন, এখন হ্যাঁ আপনি বলছেন আপনার সামর্থ্য নাই, কিন্তু আপনার, আমি যদি মনে করি সামর্থ্য নাই, তার মানে আপনি বসে থাকতে পারেন না, আপনি নিশ্চয়ই খাওয়া দাওয়া করবেন। তার মানে আপনার, মানে খাওয়া দাওয়া বলতে আমি যেটা বোঝাচ্ছি, আপনার 3 বেলা ঘরে খাবার নাই, তার মানে কি আপনি মরে যাবেন না নিশ্চয়ই, খাবারের ব্যবস্থাটা নিশ্চয়ই হয়ে যাবে। ওই যে আপনি বললেন না যে টিনের পাশে প্রতিবেশী আপনার টিন কেটে খাবার দিত আপনাকে 1 মাস, তাহলে আল্লাহ আপনার রিজিক রেখেছিল, আপনি খেয়েছেন ওখানে। আপনার একটা প্যাশন থাকতে হবে যে না, আমাকে সার্ভাইভ করতে হবে, আমাকে বেঁচে থাকতে হবে, আমাকে লেখাপড়া শিখতে হবে, আমার লেখাপড়াই হচ্ছে আমার মুক্তি, এটাই হচ্ছে আমার রাস্তাটা। আপনি যদি এইভাবে চিন্তা করেন তাহলে দেখবেন যে লেখাপড়াটা আপনার কাছে আসছে, আপনি শিখতে পারছেন। জীবনের যত নাটকীয় ঘটনা ঘটে, যত ভালো ভালো রেজাল্ট আসে, তার পিছনে একটা মানে খুব শক্তিশালী একটা বলা যেতে পারে না পাওয়ার
যাওয়ার মতো একটা ঘটনা থাকে, লাইক আপনি এখন যে অবস্থার মধ্যে আছেন, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে যে না, আমি এই জায়গাটা থেকে বের হয়ে আসতে পারবো। আপনি যদি মনোবল যদি শক্তিশালী থাকে, আল্লাহ আপনার পাশে আছেন, সব সময়ই আছে। প্রিয় শ্রোতা, আমি শেষ করছি আজকের এই জীবন গল্প। অনেক লম্বা সময় ধরে বললাম, আমি জানি বাংলাদেশের অনেক মেয়ের পারিবারিক যেই নিরাপত্তা বেষ্টনী, সেখানে অনেক বড় সমস্যা আছে। তো সব কথা শেষ কথাটা হচ্ছে এটাই যে আমরা যেন আমাদের সন্তানদেরকে ওই নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখতে পারি পারিবারিকভাবে, এটা তাদের জন্য খুব 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 প্রয়োজন, খুব প্রয়োজন। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ মিমে গল্প শুনছিলাম। তো প্রিয় শ্রোতা, আপনি আপনার গল্প বলতে পারেন আমাদের অনুষ্ঠানে। আপনি আপনার গল্প বলতে কল করুন স্ক্রিনে থাকা নম্বরে। প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি এম এ নাইম। দেখা হবে অন্য কোনো আমার গল্পে। খোদা হাফেজ।